বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 10 মার্চ 2026, আমাদের ভাইবা ব্যাচের পঞ্চম ক্লাস। এবং আজকে আমরা বেশ সময় নিয়ে একটু আলোচনা করব, যাতে আমরা যে আপনাদের যে এডিশনাল পিডিএফ গুলো দিছি বা অফলাইনে যারা আছেন যে হার্ড কপি গুলো দিছি সেইগুলো আলোচনা করব। প্লাস গত 2 দিনে আমরা ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি এবং দেওয়ানি কার্যবিধি পড়েছি। আজকে আমাদের বাদ বাকি যে অন্য সাবজেক্ট গুলো আছে এটা একটু আলোচনা করব। তো অবশ্যই খাতা কলম থাকলে একটু কাছে নিয়ে বসেন, অথবা কথা শুনলেও হবে। তো প্রথমে যেটা আমাদের মনে রাখতে হবে, আমরা আজকে শুরু করি দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে খুব বেশি প্রশ্ন আসে না, বাট তারপরেও আমরা 2-1টা ধারা জেনে নেই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 9 ধারার পার্থক্যটা জেনে নেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা করতে পারে শুধুমাত্র মালিক, স্বত্বের অধিকারী ব্যক্তি। আর 9 ধারার মামলা করতে পারে মালিকও পারে, অন্য কেউ পারে। 8 ধারার মামলার তামাদি মেয়াদ 12 বছর, 9 ধারার মামলার তামাদি মেয়াদ 6 মাস। 8 ধারার মামলা সরকার বিরুদ্ধে করা যায়, 9 ধারার মামলা সরকার বিরুদ্ধে করা যায় না। এই হলো পার্থক্য। আর এছাড়া চুক্তি প্রবল বা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট দরকার নেই, খুব বেশি আসবে না। যেটা মনে রাখতে হবে সেটা হলো যে ঘোষণামূলক মামলা 42 ধারাটা মনে রাখেন। ঘোষণামূলক মামলা যখন কোনো কিছু অস্বীকার করা হয়, যখন কোনো জিনিসের উপর আপনার একটা আইনগত অধিকার আছে এবং এটা যখন অস্বীকার করা হয় তখন ঘোষণামূলক মামলাটা করতে হয়। তো ঘোষণামূলক মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ হচ্ছে 6 বছর। এবং এটা জিজ্ঞেস করতে পারে যে ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ কোথায় আছে, তামাদি আইনের 120 অনুচ্ছেদে। এবং ঘোষণামূলক মামলার ক্ষেত্রে যদি আনুষঙ্গিক প্রতিকার চাই, সেক্ষেত্রে কিন্তু আবার ওই মামলার যে তামাদি মেয়াদ সেটা। তো আপনি জাস্ট এতটুকু মনে রাখেন, ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ 6 বছর, আর ঘোষণামূলক মামলার কোর্ট ফি দিতে হবে ফিক্সড কোর্ট ফি 300 টাকা। যদি একাধিক ঘোষণা হয়, যদি 3টা ঘোষণা হয় তাহলে 3 গুণ 300 900, যদি 4টা ঘোষণা হয় তাহলে 1200। এরকম ঘোষণামূলক মামলার কোর্ট ফি এরকম হয়ে থাকে আর কি। তো এরপরে যেটা মনে রাখবেন সেটা হলো যে রিসিভার আছে 44 ধারায়। রিসিভার আছে 44 ধারায়। আর নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞা আর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। আপনি এভাবে মনে রাখবেন যে নিষেধাজ্ঞা হলো আদালতের এমন কোন সিদ্ধান্ত যা মামলার কোনো পক্ষকে কোনো কাজ করতে বা করা হতে বিরত থেকে বাধ্য করে। তো তার মধ্যে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা আর্জি দাখিলের মাধ্যমে করতে হয়, অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দরখাস্ত দাখিলের মাধ্যমে করতে হয়, এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা তো আর একটা যে নিষেধাজ্ঞা মানে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের আগে যে নিষেধাজ্ঞাটা মঞ্জুর করা হয় সেটা হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ক্ষেত্রে অপর পক্ষের শোনা হয় না। আর নর্মালি সুনির্দিষ্ট প্রতিকার আইনে তো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলে নাই, সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলছে 3 প্রকার নিষেধাজ্ঞা: স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা আর বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তো এর মধ্যে স্থায়ী এবং অস্থায়ী এই দুইটা হলো প্রিভেন্টিভ নেচারের, মানে যখন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এখনো ঘটে নাই ওই মুহূর্তে এই দুইটার আবেদন করা হয়। কোনো মামলা করা না হয়ে থাকলে করে হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা, আর যদি অলরেডি কোনো মামলা চলমান থাকে তাহলে করে অস্থায়ী নিষেধাজ্ঞা। আর যখন কোনো ঘটনা ঘটে গেছে, আপনারা বেদখল করে ফেলছে, দেওয়াল দিয়ে ফেলছে, তো সেই পরিস্থিতিতে করতে হবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ওই ব্যাপারটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। তো স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারায়, এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারায়। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে এতটুকু মনে রাখলে হবে ইনশাল্লাহ। আর যদি আপনারা বলে যে স্থায়ী নিষেধাজ্ঞার মামলার তামাদি মেয়াদ কত, 6 বছর, বাধ্যতামূলক নিষেধাজ্ঞারও 6 বছর, এবং কোর্ট ফি হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। আর এই 6 বছরটা বলা আছে তামাদি আইনের 120 অনুচ্ছেদে, এটা মনে রাখবেন। এরপরে আমরা চলে আসি সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইন আসলে এখান থেকে যে প্রশ্নগুলা করে থাকে, সর্বপ্রথম যে প্রশ্নটা করে যে বলেন তো যে একটা মামলা প্রমাণের জন্য কয়জন সাক্ষীর প্রয়োজন। সাক্ষ্য আইনের 134 ধারায় বলেছে যে একটা মামলা প্রমাণের জন্য
সুনির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই, কখনো একজনের প্রয়োজন হয়, কখনো 10 জনের প্রয়োজন হয়। আসলে এটা নির্ভর করে সাক্ষীর গুণগত মানের উপরে, সাক্ষীর সংখ্যার উপরে না। তো একটা মামলা প্রমাণের জন্য কয়জন সাক্ষীর প্রয়োজন? 134 ধারা, এটা মনে রাখবেন। এরপরে একেবারে শুরু থেকে যদি আসি, আপনারা জিজ্ঞেস করতে পারে যে অ্যাডমিশন কনফেশন কি? স্বীকৃতি আর স্বীকারোক্তির মধ্যে পার্থক্য বলো। স্বীকৃতি হলো দেওয়ানি ফৌজদারি মামলায় প্রদান করা যায়, কিন্তু স্বীকারোক্তি প্রদান করা যায় শুধুমাত্র ফৌজদারি। যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে সেটা বলে স্বীকারোক্তি। আর যখন কোনো ব্যক্তি মামলা রিলেটেড যে কোনো কিছু বলে, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে কোনো কিছু বলে, সেটা বলে অ্যাডমিশন। তো মনে রাখবেন, অ্যাডমিশন দেওয়ানি ফৌজদারি উভয় মামলায়, কিন্তু কনফেশন শুধুমাত্র ফৌজদারি মামলায়। এবং কনফেশন রেকর্ড করা হয় ফৌজদারি কার্যবিধির 164 ধারায়। এখন মনে রাখেন যে পুলিশের কাছে, এ বিথিকা কথা বলেন না, চুপ করে শুনেন। পুলিশের কাছে যদি স্বীকারোক্তি প্রদান করা হয় তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা? পুলিশের কাছে স্বীকারোক্তির কোনো আইনগত ভিত্তি নাই। সাক্ষ্য আইনের 25 আর 26 ধারা। পুলিশের কাছে স্বীকারোক্তি কোনো আসামি যদি এসে বলে লেলিন একজন সন্ত্রাসী, সে যদি পুলিশের কাছে এসে বলে যে আমি একজনকে হত্যা করছি, তাহলে এই সাক্ষ্যের কোনো মূল্য নাই। আবার লেলিন যদি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সে যদি অন্য কোনো ব্যক্তির কাছে বলে, ধরেন জেলখানায় লেনিনের বন্ধু আছে ইমদাদুল, তার কাছে বলতেছে যে আমি একটা হত্যা করছি, তাহলে এই ক্ষেত্রেও এই স্বীকারোক্তির কোনো মূল্য নাই। এটা হলো 26 ধারা। আপনি জাস্ট মনে রাখবেন, পুলিশের কাছে স্বীকারোক্তির কোনো আইনগত ভিত্তি নাই। 25 আর 26 ধারা। পিথিকা কান দেখা যাচ্ছে আপনার, উনি সাউন্ড হয় না বলে। কালকে শুনতে পাচ্ছি না স্যার, শুনতে পাচ্ছি না, হয়ে আপনার গেছে, কণ্ঠ চাপে গেছে আমার ফোনে। আর কালকের মতো আবার ঠিক করেন। কি ঠিক করবো? কালকে তো অরিত্র বাবা ছিল, আজকে অরিত্র বাবা নাই, না বাড়ি গেছে কেবল। আপনারে রাইখা উনি বাড়ি রাইখা, আপনার হলো পরীক্ষা 2 দিন পরে, উনি আপনারে সেবায় নিয়োজিত থাকবে না? হ্যাঁ, আমি বলছিলাম থাকতে, তা প্রীতিকা বাড়ি আপনি কিন্তু এমনিতেই অলরেডি ফেমাস, আর এই যে ভাইবা হয়েছে কিন্তু সবাই আপনার চেহারা দেখে যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দেলোয়ার মোল্লা। আমি জি ফ্রি স্যার, এডুকেশন বন্ধ করে চালু করবো। ছিলেন স্যার, ওইগুলো পড়াচ্ছেন নাকি এমনি? না না, ওই শীটের গুলো পড়াই নাই, আগে এমনি বলতেছি। হ্যাঁ, যে ওই আবার বন্ধ করে চালু করেন প্রীতিকা, তাহলে শুনতে পারবেন। রুবেল কো দেলোয়ার? রুবেল লাইনে তো নাই স্যার। সিনেমা করতে গেছে? ওকে ডায়েরি লিখতে জানি, কিন্তু তার ঠিক নেই। জি স্যার। নায়ক রুবেল আবার সিনেমা করতে গেছে নাকি, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা যাই হোক, শুনেন, আমরা পড়া আগাই। সো যে একেবারেই জি স্যার। যেখান থেকে প্রশ্ন হতে পারে যে পুলিশের কাছে স্বীকারোক্তির কোনো মূল্য আছে কিনা, বলবেন নাই। তখন আবার জিজ্ঞেস করবে যে কখনোই কি নাই, আছে স্যার 27 ধারায়, সাক্ষ্য আইনের 27 ধারায়। সাক্ষ্য আইনের 27 ধারায় বলছে যে পুলিশের স্বীকারোক্তি অনুসারে যদি কোনো আলামত উদ্ধার হয়, আলামত উদ্ধার মানে হলো পুলিশের কাছে এসে লেলিন খান এসে বলল যে আমি অমুকরে হত্যা করছি, হত্যা করার পরে লাশ আমি খাগাইল গ্রামের অমুক জায়গা পুঁতে রাখছি। তাহলে লেলিন খান এই যে স্বীকার করলো, এই স্বীকারোক্তির কোনো আইনগত ভিত্তি নাই, কিন্তু লেলিন খানের তথ্য মতে যদি খাগাইল গ্রাম থেকে লাশ উদ্ধার হয়, এতটুকু জি স্যার। আলামত হিসেবে গ্রহণযোগ্য 27 ধারায়। তো 27 তাহলে মনে রাখবেন, পুলিশের কাছে স্বীকারোক্তি গ্রহণযোগ্য হতে পারে সাক্ষ্য আইনের কত ধারায়? 27 ধারায়। 27 ধারায়। যদি কি জি স্যার। উদ্ধার হয়? আলামত। কোন আলামত যদি উদ্ধার আলামত হয়। উদ্ধার হয়, জি, এতটুকু মনে রাখলেই হবে। আর আমরা চলে যাবো ডাইং ডিক্লারেশনে, মৃত্যুকালীন ঘোষণা। এইবার শুনতে পাচ্ছেন বিথিকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখছেন, আপনি কোনো কিছু টাচ করবেন না, চুপ করে শুনবেন, এইভাবে থাকেন। তো সাক্ষ্য আইনের 32 ধারায় বলছে মৃত্যুকালীন ঘোষণা। আপনারা জাস্ট এতটুকু জিজ্ঞেস করতে পারে যে বলেন মৃত্যুকালীন ঘোষণা কত ধারায় আছে? তো মৃত্যুকালীন ঘোষণা আছে সাক্ষ্য আইনের 32 ধারায়। তো মনে রাখবেন, মৃত্যুকালীন ঘোষণা জি কেন স্যার। প্রদান করে?
যে কোনো ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি দেয় মৃত্যুর আগে, সেটাকেই বলে মৃত্যুকালীন ঘোষণা। একজন ব্যক্তি মারা যাওয়ার আগে বলতেছে যে ঘোষণা। রহিম, করিম, যদু, মধু, রাম, শ্যাম এই কজন ব্যক্তি আমাকে এমন প্রহার করছে যে যে কোনো সময় আমি মারা যেতে পারি, এবং এই কথা বলার পরে ওই ব্যক্তি মারা গেছে। তাহলে এক্ষেত্রে এটাকেই বলে মৃত্যুকালীন ঘোষণা। কিন্তু মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে যদি মারা না যায়, তাহলে কিন্তু সেটাকে মৃত্যুকালীন ঘোষণা বলা হবে না। যদি বলে না, যে মৃত্যুকালীন ঘোষণা কোন ধরনের মামলায় দেওয়া যায়, দেওয়ানি নাকি ফৌজদারি? দেওয়ানি ফৌজদারি দুইটাই, উভয়। দুই, মৃত্যুকালীন ঘোষণা কি ইশারায় দেওয়া যায়? যায়। না, লিখিত আকারে দেওয়া যায়? যায়। আর মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে যদি বেঁচে যায়, তাহলে কি এর সাক্ষ্যগত মূল্য আছে? সেটার মৃত্যুকালীন ঘোষণা থাকে না, সেটাকে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়। জি স্যার। হয়। তো আমরা কি কি মনে রাখবো তাহলে? কনফেশন এন্ড অ্যাডমিশন কি জানলাম, কনফেশন পুলিশের কাছে দেওয়া যায় কিনা, পুলিশের কাছে কনফেশন দিলে কখন গ্রহণযোগ্য হয় কিনা, মৃত্যুকালীন ঘোষণা কি, এতটুকু জানলাম। এরপরে আমরা যেটা মনে রাখবো যে বর্তমানে সাক্ষ্য হচ্ছে 3 প্রকার। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে সাক্ষ্য হলো 3 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, ফরেনসিক সাক্ষ্য। 2022 সালের সংশোধনের আগে সাক্ষ্য ছিল 2 প্রকার, মৌখিক আর দালিলিক। বর্তমানে আরো এক প্রকার সাক্ষ্য যোগ করছে, সেই সাক্ষ্যরে কি বলে? ফরেনসিক সাক্ষ্য। ফরেনসিক। এবং ফরেনসিক সাক্ষ্য কি? মানুষের দেহর যে রক্ত, বীর্য, চুল, মূত্র, তারপরে ডিএনএ, এগুলা সবই হলো ফরেনসিক সাক্ষ্য। মানুষের দেহ রিলেটেড যা যা আছে সবকিছুই হচ্ছে আপনার ফরেনসিক সাক্ষ্য। রক্ত পরীক্ষা ফরেনসিক সাক্ষ্য, বীর্য পরীক্ষা ফরেনসিক সাক্ষ্য, মূত্র পরীক্ষা ফরেনসিক সাক্ষ্য, ডিএনএ রিপোর্ট ফরেনসিক সাক্ষ্য, এগুলো সবই হচ্ছে ফরেনসিক সাক্ষ্যের অন্তর্গত। তো এরপরে আর যেটা মনে রাখেন সেটা হলো যে এখানে তেমন আর বার্ডেন অফ প্রুফ, আমরা সরাসরি চলে আসি বার্ডেন অফ প্রুফে। বার্ডেন অফ প্রুফ আছে সাক্ষ্য আইনের 101 ধারা থেকে 114 ধারা পর্যন্ত। তো তার মধ্যে মনে রাখবেন বার্ডেন অফ প্রুফ হলো প্রমাণের দায়ভার। দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, বার্ডেন অফ প্রুফ সর্বদা যিনি মামলা দায়ের করেছেন তার উপরই বর্তাবে। তো এখানে আসলে বলতে গেলে এক একটা ধারা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু আমাদের সময় একেবারেই সংক্ষিপ্ত। যতটুকু আপনাদের একেবারে না জানলেই নয়, আপনারা অলরেডি অনেক কিছুই জানেন। তারপরে সাধারণত যেখান থেকে প্রশ্ন এসে থাকে সেই জিনিসগুলোই আমি বারবার আপনাদের ফোকাস করতেছি, যাতে এগুলা জিজ্ঞাসা করলে আপনার মনে থাকে। তো স্যার বার্ডেনের পুরো করছে কত থেকে কত দ্বারা স্যার? 101 থেকে 101 থেকে 114 ধারা, 101 থেকে 114। তো জি। এর মধ্যে বার্ডেন অফ প্রুফ দেওয়ানি মামলা করুক বা ফৌজদারি মামলা করুক, যিনি মামলা দায়ের করেছেন তাকেই এই মামলা প্রমাণ করতে হবে। তো এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে ফৌজদারি মামলার ক্ষেত্রে কোনো মামলা প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট। দ্যাট মিনস যদি কোনো সন্দেহ থাকে তাহলে ফৌজদারি মামলায় কিন্তু সুবিধা পাবে আসামি। আর অর্থাৎ ফৌজদারি মামলা শতভাগ প্রমাণ করতে হবে। অপরদিকে দেওয়ানি মামলা দেওয়ানি। প্রমাণ করতে হবে ব্যালেন্স অফ প্রবাবিলিটিস। হোয়াট ইজ ব্যালেন্স অফ প্রবাবিলিটিস? 50-60%। দেখা গেল বাদী তার মামলা 51% প্রমাণ করতে পারছে, তাহলেই হবে। আমার ওই 100 ভাগ প্রমাণের কোনো প্রয়োজনীয়তা নেই। তো বার্ডেন অফ প্রুফের ক্ষেত্রে যদি আপনারা বলে যে কোন মামলা বিশেষ আচ্ছা, একটা বিষয় মনে রাখতে হবে, প্লি অফ এলিবি কি? প্লি অফ এলিবি অন্যত্র থাকার অজুহাত। আসামি যদি দাবি করে যে আমি যখন অপরাধ হয়েছে আমি ছিলাম অন্যত্র, আসামির এই দাবি প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 11 ধারা। আসামি যদি দাবি করে যে আমি অন্যত্র ছিলাম, এই দাবি প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের 11 ধারা। তবে প্লি অফ এলিবি অন্যত্র থাকার অজুহাত তাকেই প্রমাণ করতে হবে, এটা আছে সাক্ষ্য আইনের 103 ধারা। বুঝছেন? তাহলে প্লি অফ এলিবি প্রাসঙ্গিক কত ধারা? 11 ধারা। এইখানে। আর প্লি অফ এলিবি তাকেই প্রমাণ করতে হবে, এটা কত ধারা? 103 ধারা। 103। বুঝছেন?
আচ্ছা, এখন আরেকটা ধারা মধ্যে রাখেন, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, টিআইপি, সাক্ষ্য আইনের 9 ধারায় আছে। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। কি হলো? টেস্ট আইডেন্টিফায়ার। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, এটা আছে সাক্ষ্য আইনের 53 ধারা, 9 ধারা। সরি 9 ও ধারা, কি বললো? 9 ধারা, 9 ধারা, 9 ধারা। এখন শুনেন, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডটা আসলে কি? সাক্ষী কর্তৃক মামলার সাথে কোনো আসামিরে শনাক্ত করা বা কোনো বস্তুরে শনাক্ত করা। অর্থাৎ বিথিকা বিশ্বাসের একটা মোবাইল হারাই গেছে, ওনারে ডেকে বলতেছে যে বিথিকা, এই যে দেখেন 5টা মোবাইল উদ্ধার হয়েছে, এর ভিতর কোনটা আপনার, আপনি শনাক্ত করেন। বা একটা পিচ্চির বাবা মাকে মেরে ফেলছে, এখন ওই পিচ্চিকে আসামিদের দেখায় বলতে পারে যে বাবু, তোমার পিতা মাতারে কে হত্যা করছে, তুমি তাদেরকে চিনো, শনাক্ত করো। এটাই হলো টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। তাহলে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড আছে, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড আছে সাক্ষ্য আইনের 9 ধারায়। 9 ধারায়। 9 ধারায়। এরপরে আহ কে সাক্ষ্য দিতে পারে, হু মে টেস্টিফাই। সাক্ষ্য দিতে পারে কে? 118 ধারায় বলছে যে প্রশ্ন বুঝতে পারে এবং উত্তর দিতে পারে, যে প্রশ্ন বুঝতে পারে এবং উত্তর দিতে পারে সেই সাক্ষ্য দেওয়ার যোগ্য। কত ধারা? 100 কত বলেন? 118 ধারা। 118 ধারা। 118 ধারা। আচ্ছা, এরপরে ডাম উইটনেস, বোবা সাক্ষী। বোবা সাক্ষী আছে 119 ধারা। 119 ধারা। 119 ধারা, জি। আর 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 স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী হচ্ছে 120 ধারা। আর স্বামী স্ত্রীর যোগাযোগ প্রকাশ করা যাবে না, সুরক্ষা পাইছে 122 ধারা। 122 ধারা। আর একটা মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন, এটা সাক্ষ্য আইনের 100 কত ধারা? 34 ধারা। 134 ধারা। আর অ্যাকমপ্লিস উইটনেস মানে দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী, অ্যাকমপ্লাইস দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী, 133 এটা আছে ধারা। 133 ধারা। এটা মনে রাখবেন, দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী, এটা আছে 133 ধারা। এতটুকুই মনে রাখেন। এরপরে চলে আসি, লিডিং কোশ্চেন জিজ্ঞাসা করে, বলেন তো লিডিং কোশ্চেন কোথায় আছে? ইঙ্গিতবাহী প্রশ্ন, সাক্ষ্য আইনের 141 ধারায়। যে প্রশ্নের মধ্যেই উত্তর লুকায়িত থাকে বা প্রশ্নের মধ্যেই যে প্রশ্নের ইঙ্গিত থাকে সেটাকে বলে ইঙ্গিতবাহী প্রশ্ন। যে আপনার নাম কি? আরিফ। জি স্যার, আরিফ। আপনার বাড়ি কি? মাদারীপুর। মাদারীপুর। এটা হলো ইঙ্গিতবাহী প্রশ্ন। কিন্তু যদি জিজ্ঞাসা করে আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, এখানে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকায়িত নাই, সো এটা কিন্তু ইঙ্গিতবাহী প্রশ্ন নয়। তো ইঙ্গিতবাহী প্রশ্ন আছে সাক্ষ্য আইনের 141 ধারায়। আর ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায় না, এটা আছে সাক্ষ্য আইনের 142 ধারায়। আর ইঙ্গিতবাহী প্রশ্ন জেরার সময় করা যায়, এটা আছে সাক্ষ্য আইনের 143 ধারায়। সো প্রতিটা বিষয় ব্যাখ্যা করা বেশ কষ্টসাধ্য, আমরা জাস্ট ইঙ্গিতবাহী প্রশ্ন মনে রাখলেই হবে। আপনারা এতটুকুই পেছাইতে পারে যে বলেন ইঙ্গিতবাহী প্রশ্ন কোথায় আছে, 141 ধারা ইঙ্গিতবাহী প্রশ্ন কি, এই। জি স্যার। আচ্ছা, যদি কোনো জিনিস ধরেন আপনি, আপনার জিজ্ঞাসা করছে আপনি জানেন না, তখন সরাসরি বললেন না যে স্যার আমার মনে নাই। আপনি বলবেন মানে জানি না বা চুপ করে থাকবেন না, তখন বলবেন সরি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, এইভাবে উত্তরটা দিবেন, সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, এইভাবে বলেন। কিন্তু প্রশ্ন যখন আপনারা জিজ্ঞেস করবে, যদি প্রশ্ন না বোঝেন ওনারে জিজ্ঞেস করবেন স্যার যদি আরেকবার বলতেন। কিন্তু কোনো প্রশ্ন না বুঝে ভুল উত্তর দিবেন না। না পারলে বলবেন যে স্যার মনে করতে পারতেছি না, কিন্তু ভুল উত্তর দিবেন না। এতটুকু মনে রাখেন। আচ্ছা, জি স্যার। এরপরে আমরা যেটা মনে রাখবো সেটা হলো 154 ধারা। 154 ধারায় আছে হস্টাইল উইটনেস বা শত্রু সাক্ষী। হস্টাইল উইটনেস বা শত্রু সাক্ষী, কোন
আইনজীবী তার নিজের সাক্ষীরে যদি জেরা করে সেটাকে বলে শত্রু সাক্ষী বা হস্টাইল উইটনেস। সাধারণত আইনজীবীরা সাক্ষী স্যার। অপর পক্ষের সাক্ষীরে করে জেরা, কিন্তু কোনো আইনজীবী যদি নিজের সাক্ষীরে জেরা করে তাহলে সেটাকে বলে হস্টাইল উইটনেস। তো স্যার বৈরী সাক্ষী বৈরী আরেকটা সাক্ষী, নাম আছে না? হ্যাঁ বৈরী সাক্ষী শত্রু সাক্ষী একই, জি। তো যদি আপনারা জিজ্ঞেস করে যে বৈরী সাক্ষী সাক্ষ্য না 154 ধারায় কি আছে, বলবেন স্যার বৈরী সাক্ষী। বৈরী সাক্ষী কি মিথ্যা সাক্ষী? না, বৈরী সাক্ষী কিন্তু মিথ্যা সাক্ষী না। না। বৈরী সাক্ষী কিন্তু মিথ্যা সাক্ষী না। আচ্ছা, এরপরে এরপরে আমরা মনে রাখবো সাক্ষ্য আইনের আর একটা ধারা, সেই ধারাটা হলো 165 ধারা। যেখানে জিজ্ঞাসা করে যে বলেন তো কোন সাক্ষীরে আদালত প্রশ্ন করতে পারে কখন, কত ধারায়? কোন সাক্ষীরে বা কোন আসামিরে, নট অনলি সাক্ষী, যে কেউ আদালত প্রশ্ন করতে পারে কত ধারায় মনে আছে? 65 ধারা। 165 ধারায়। 165 ধারায়। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা না একটু বলেন তো। মানে আদালত কোনো ব্যক্তিকে প্রশ্ন করতে পারে, কোনো পক্ষরে প্রশ্ন করতে পারে 165 ধারায় সাক্ষ্য আইনের। ও আচ্ছা, এরপরে এই সাক্ষ্য আইন এতটুকু পড়লে ইনশাল্লাহ হবে, এতটুকুই এই স্বল্প সময় মনে রাখতে পারলে হবে। কোনো প্রকার প্রশ্ন আমরা আদালত। তামাদি আইনে আসি। তামাদি আইনে খুব বেশি জিজ্ঞাসার নাই, বাট তামাদি আইনে মেইনলি আপনি মনে রাখেন যে বিলম্ব মওকুফ কত ধারা আছে, কন্ডোনেশন অফ ডিলে, পাঁচ বিলম্ব মওকুফ কত পাঁচ ধারায়? 5 পাঁচ ধারায়। ধারা। আর যেটা জিজ্ঞাসা করতে পারে সুখাধিকার কি বা বিরুদ্ধ দখল কি, সুখাধিকার আছে কত ধারায়? 26 ধারায়। 26 সুখাধিকার ধারায়। হলো দীর্ঘকাল জনিত ভোগ দখল জনিত অধিকার। কোনো ব্যক্তি যদি দীর্ঘকাল কোনো অধিকার ভোগ করে তাহলে একটা নির্দিষ্ট সময়ের পরে ওই অধিকারটা তার অলঙ্ঘনীয় অধিকার বা সুখাধিকার হিসেবে বিবেচিত হয়। এটা মালিকানার অধিকার না। একজন ব্যক্তি একটা পদ দিয়ে 20 বছর হাঁটে, বেসরকারি পদ দিয়ে হাঁটতে হবে 20 বছর আর সরকারি পদ দিয়ে হাঁটতে হবে 60 বছর, তাহলে ওই পদ দিয়ে হাঁটার তার সুখাধিকার তৈরি হবে। সুখাধিকার তৈরি হতে সময় লাগে 20 বছর, আর নষ্ট হইতে বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে 20 বছর, সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 আর 60 বছর, আর নষ্ট হইতে সময় লাগে 2 বছর। 2 বছর। অর্থাৎ আপনাকে বাধা দেওয়ার 2 বছরের মধ্যে মামলাটা করতে হবে। এখন সুখাধিকার কি শুধু হাঁটা চলার অধিকার না, পানি খাওয়ার অধিকার, আলো বাতাসের অধিকার, হাঁটা চলার অধিকার, এই সবগুলাই সুখাধিকার। সুখাধিকার আছে হলো তামাদি আইনের 26 ধারায়, আর জবরদখল বা অ্যাডভার্স পজিশন আছে তামাদি আইনের 28 ধারায়। 28 ধারায় বলছে যে কোনো ব্যক্তিরে, কোনো মালিকরে যদি বেদখল করা হয় এবং সে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা না করে, কোনো মালিকরে বেদখল করলে সে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা না করে তাহলে সেটা তার অধিকার ওখান থেকে বিলুপ্ত হয় এবং নতুন করে যার অধিকার সৃষ্টি হয় এটা বলে জবরদখল বা অ্যাডভার্স পজিশন। ভাই স্যার, অনেক স্যার। তো তামাদি আইন থেকে এতটুকু মনে রাখলেই হবে, আর প্রয়োজন নাই আল্লাহর রহমতে। আর বাংলাদেশ বার কাউন্সিলের যা যা আছে, যদি কিছু জিজ্ঞেস করে যে বার কাউন্সিলের সহসভাপতির নাম কি, বর্তমানে অ্যাটর্নি জেনারেল স্যারের নাম কি জানেন? আমি তো মনে নাই আমার। অ্যাটর্নি জেনারেল স্যারের নাম কি? আলম না কি যেন শুনছিলাম একবার, কি যেন, কি আলম যেন। কারো জানা থাকলে একটু বলেন। হ্যাঁ বলে দিচ্ছি দাঁড়া। আর উনি মনে নেই কি আলম যেন আছে স্যার। আপনি তো যেভাবে বলতেছেন কি হিরো আলম? স্যার আগে তো কিছু না আছে, আগে কিছু না আছে, অনেকদিন আগে দেখছিলাম নেটে, মনে নেই ঠিক কে না কি যেন, এস এম না কি যেন। আচ্ছা অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল নাম আমি বলতেছি, বাট তার আগে বলেন বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি কে? অ্যাটর্নি জেনারেল স্যার। অ্যাটর্নি
জেনারেল। আর বার জেনারেল কাউন্সিলের বলেন। সেক্রেটারি কে জানেন? সচিব। সচিব, জি। আর পেশাগত আচরণ সংক্রান্ত কয়টা অধ্যায় আছে? চারটা আছে। চারটা। পেশা আচ্ছা, অ্যাটর্নি জেনারেল একটু জেনে রাখেন। অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আরশাদুর রউফ, ও সরি, এই যে জনাব মোহাম্মদ আরশাদুর রউফ, র রসৌ ফ। আলোক সরেয়া র দিতেন আর তালে বসে আকার আসাদুল। হ্যাঁ, সরেয়া র হ্যাঁ, তালে বর্ষা আকার দয় রস্যু আর র, আরশাদুর অ্যাটর্নি জেনারেল নাম জনাব রউফ মোহাম্মদ আরশাদুর রউফ, র রস্যৌ আর ফ। হুম, স্যার ওরা যদি ওনার নাম জিজ্ঞেস করে তাহলে কি শুরু করবে কিভাবে? জিজ্ঞেস করবেন, বলবেন যে জনাব অ্যাটর্নি জেনারেল হ্যাঁ, মোহাম্মদ জনাব আরশাদুর অ্যাটর্নি রউফ। জেনারেল বা মাননীয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। জনাব অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আরশাদুর রউফ। হুম। ওনার তো বিজ্ঞ দিয়ে দেওয়া বিজ্ঞ লার্নেড অ্যাডভোকেট। এবং উনি অ্যাকচুয়ালি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, এখনো ওনারে পরিপূর্ণ দায়িত্ব দেয় নাই, বাট এই মুহূর্তে উনি দায়িত্বপ্রাপ্ত আছেন আর কি। আর প্রধান বিচারপতি হলো ইয়া রহমান চৌধুরী না? জনাব জুবাইর রহমান চৌধুরী না? হ্যাঁ, প্রধান বিচারপতি আসতেছি তো, তার আগে ওই বার কাউন্সিলের 4টা অধ্যায় আমরা একটু মনে রাখি। প্রথম অধ্যায় হচ্ছে আইনজীবীদের সাথে আইনজীবীর, আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে আইনজীবীর সাথে কে, মক্কেল স্যার। তৃতীয় অধ্যায় হচ্ছে ওকে, আদালতের প্রতি আইনজীবী কর্তব্য, চতুর্থ অধ্যায় হচ্ছে জনগণের জনসাধারণের প্রতি কর্তব্য বা আচরণ। কর্তব্য। তো প্রধান বিচারপতির নাম হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, জুবায়ের রহমান চৌধুরী। এটা আমাদের নোটে আছে, তারপরেও একটু জেনে রাখেন, মাননীয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জুবাইয়া। আচ্ছা, এখন আমি আপনাদের কতগুলা নোট দিছিলাম, এই নোটগুলা একটু পড়া শুরু করব। এগুলো আমি একটু ছোট্ট করে আলোচনা করে দিই, এগুলো আপনারা একবার এই মুহূর্তে হলেও চোখ বুলাবেন। তো এই নোটগুলা একটু বের করে দেখেন। প্রথমে একটা নোট দিছিলাম একেবারে প্রথম দিন, বিগত বছরের প্রশ্ন, আমি স্ক্রিনে আনতেছি, ওই নোটটা আমরা পড়া শুরু করব। আচ্ছা, প্রথম যেটা দেখবেন সেটা হলো, স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখেন তো। জি স্যার। হ্যাঁ, ওকে, আচ্ছা, প্রথম যেটা আমরা দেখেন বিকল্প সমন কি, আপনাদের জিজ্ঞেস করে যে বিকল্প সমন কি। বিকল্প সমন আছে 5 আদেশের 20 বিধিতে। আপনি বলবেন স্যার, স্বাভাবিক পন্থায় যদি সমন জারি করা না যায় তাহলে বিকল্প সমনের আবেদন করতে পারে, আর বিকল্প সমন জারি করা হয় লটকাইয়া। সহজ কথা, জি স্যার। বিকল্প সমন জারি করে কিভাবে? লটকাইয়া। কাইয়া। এবং যদি আপনাকে বলে যে একটা মামলায় প্রথমেই কি বিকল্প সমন জারি করা যায়? না, না, আগে হচ্ছে স্বাভাবিক পন্থায় যদি না যায় তারপরে বিকল্প পাবে। ঠিক আছে, জি স্যার। তারপরে দেখেন প্রশ্ন আসছিল চার্জ গঠন কি। চার্জ গঠন বললো যে ফৌজদারি মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার বলে চার্জ, আর দেওয়ানি মামলায় এটা বলে কি বিচার্য বিষয়। বিচার্য বিষয়। তো চার্জ গঠনটা ম্যাজিস্ট্রেট আদালত করে 242 ধারায়, যে গোল দিবেন, এবং দায়ের আদালত করে 265 ঘ ধারায়। এবং অ্যাকচুয়ালি কোনো মামলার বিচার শুরু হয় চার্জ গঠনের পরে, পরে আচ্ছা, এখানে দেখেন জিজ্ঞেস করছে যে সমনের বিধান কোথায় আছে। সমনের বিধান ধারা যদি মনে থাকে বলবেন, নাহলে বলবেন স্যার সমনের বিধান আছে দেওয়ানি কার্যবিধির কত আদেশে? 5 আদেশে।
পাঁচ 32 আদেশ। ধারা। আচ্ছা থেকে 32। আচ্ছা, এবার ধারা 5 আদেশের 27 থেকে 32 ধারা। এবার আসি যৌতুক নিরোধ আইন 2018 আর 1980-র মধ্যে পার্থক্য। সো এক্ষেত্রে বেশ পার্থক্যটা বেশ ব্যাপক, মানে কিছু কিছু মেজর পার্থক্য আছে। বাট এক্ষেত্রে আপনাদের অধিকাংশের কেস ডায়েরিতে আমি একটা কেস দিছি। এই কেসটা হলো যৌতুক নিরোধ আইন 2018-এর। 2018-এর 3 ধারায় বলছে যৌতুক দাবি, আর 4 ধারায় বলছে যৌতুক আদান প্রদান। যৌতুক নিরোধ আইন 2018-এর 3 ধারায় কি বলছে? যৌতুক দাবি, যৌতুক দাবি। দাবি আর 4 ধারায় বলছে কি? আদান প্রদান। আদান প্রদান। এখন এখানে একটা খেয়াল করবেন, যদি পরীক্ষায় যদি এখানে জিজ্ঞাসা করে বলেন তো যৌতুকের মামলা কে করতে পারে, এখন আমরা নর্মালি জানি যে যৌতুকের মামলা করে হচ্ছে ওয়াইফ, কিন্তু যৌতুক নিরোধক আইনে 2018-তে যৌতুকের মামলা হাজবেন্ডও করতে পারে, ওয়াইফও করতে পারে। বুঝছেন? দিবি না বোঝেন নাই? যৌতুক এই যে দেখেন, আমরা একটু পড়ি, এই যে স্ক্রিনে আছে যে বিবাহের এক পক্ষ কর্তৃক আর এক পক্ষের নিকট বিবাহের পূর্বে বা সময় বা পরবর্তীতে, বিবাহের এক পক্ষ কর্তৃক আর এক পক্ষ, এ জায়গায় কিন্তু বলে নাই যে স্ত্রী কর্তৃক স্বামীর কাছে বা স্বামী কর্তৃক স্ত্রীর কাছে, এ জায়গায় বলছে এক পক্ষ কর্তৃক আর এক পক্ষের কাছে বিবাহের পূর্বে, মানে বিবাহের পূর্বে বা সময় বা পরবর্তীতে যে কোনো উপহার সামগ্রী বা টাকা পয়সা দাবি করাকে যৌতুক বলে। সো বিবাহের আগে চাইলেও যৌতুক, সময় চাইলেও যৌতুক, পরে চাইলেও যৌতুক। বুঝছেন? জি স্যার। আচ্ছা, তাহলে যৌতুকের মামলা কি পুরুষ করতে পারে? পারে। পুরুষ করতে পারে, 2018 সালে পুরুষ করতে, মহিলা করতে। পুরুষ কি অবশ্যই করতে পারে। পারে। আচ্ছা, এখন একটা মজার বিষয় শুনেন, এটা সামনে আসবে। সেটা হলো যে আপনারা অনেকে জানেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারায়ও যৌতুক আছে। তো ওইটা হলো যৌতুক চাওয়া না, ওটা হলো যৌতুকের নিমিত্তে মারপিট করছে, কাউরে হত্যা করছে, কাউরে গুরুতর আঘাত করছে, কাউরে সাধারণ আঘাত করছে। তো যৌতুকের নিমিত্তে যদি মারপিট করে তাহলে মামলা হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারায়। আর যদি শুধু যৌতুক চাই, শুধু যৌতুক চাইছে, আদান প্রদান করছে বা যৌতুক চাইছে, তাইলে মামলা হবে যৌতুক নিরোধ আইনের কত ধারায়? 3 ধারায়। তিন ধারা। দুইটার পার্থক্য দাবি বুঝতে হবে, দুইটার পার্থক্য বুঝতে হবে। যদি আপনারা যৌতুকের নিমিত্তে মারপিট করছে, হত্যা করছে, গুরুতর জখম করছে, তাহলে মামলা হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কত ধারায়? 11 ধারায়। 11 ধারা। আর যৌতুক শুধু দাবি করছে বা যৌতুক আদান প্রদান করছে, তাহলে মামলা হবে যৌতুক নিরোধ আইন 2018-এর 3 ধারা অথবা 4 ধারায়। 4 ধারায়। 3 ধারা অথবা 4 ধারা। তো নর্মালি 3 ধারায় আছে যৌতুক আদান, যৌতুক দাবি করা, যৌতুক দাবি করা। বুঝছেন? আর এই জায়গাতে পার্থক্য আছে, এই পার্থক্য না জানলেও চলবে, আপনি জাস্ট মনে রাখেন, এই স্বল্প মুহূর্তে এগুলা না জানলেও চলবে, জাস্ট মনে রাখবেন যে যৌতুক নিরোধক আইনের 3 ধারায় আছে যৌতুক দাবি করা, এর শাস্তি হলো 5 বছর 50,000 টাকা বা উভয়। 5 বছর 50,000 টাকা বা উভয়। তো এতক্ষণ আমার কোলের মধ্যে এসে আমার মেয়েও ক্লাস করছে আপনার সাথে, আপনাদের সাথে, এখন সে চলে যাচ্ছে। ওই আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখন দেখে আছে হ্যাঁ জেগে আছে। তো দেখেন এখানে একটা বিষয় দেখি, এই যে আমরা একটু পড়ি, দেখেন যে উল্লেখ্য যে যৌতুকের দাবিতে মারধর করলে মামলা হবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারায়। আর নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপিল করতে হবে হাইকোর্টে। আগে ছিল 30 দিন, আগে ছিল 60 দিন, বর্তমানে 30 দিন। আচ্ছা, তাহলে বলেন তো যে যৌতুকের মামলা কখন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন হবে আর কখন যৌতুক নিরোধ আইনের 3 ধারা হবে? কি 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 জানলেন? স্যার যদি যদি যৌতুক দাবি করে সেই ক্ষেত্রে হবে যৌতুক আইনে 3 ধারা। আর যদি যৌতুকের জন্য মারধর করে, জখম করে, তাহলে হবে নারী শিশু নির্যাতন দমনে 11 ধারায়। ধন্যবাদ। দেখেন মামলা কোন কোন করে দায়ের করতে হবে? কি ভাই? জিজ্ঞেস করুন। এই যে যেমন নারী শিশু নির্যাতন দমন আইন তো আলাদা একটা কোড। আচ্ছা, আপনার নারী শিশু নিয়ে আমরা আলাদা পড়বো, তো ওই জায়গায় গিয়ে বলবো। আপাতত এখানে মনে রাখবেন যে নারী শিশুর যে কোনো মামলা থানায় করতে হবে। যদি থানায় করতে গিয়ে ব্যর্থ হয় তাহলে এফিডেভিট সহকারে ট্রাইব্যুনালে করা যাবে। এই যে ভালো প্রশ্ন করছেন,
পরীক্ষায় প্রশ্ন করে, একবার একজনে জাস্ট একটা প্রশ্নের জন্য ভাই ফেল করাইছে, সে কোর্টে যেত বাট তারপরে ভুল করছে, জিজ্ঞেস করছে যে বলেন তো নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন যত অপরাধ আছে, ধর্ষণ আছে, যৌতুকের নিমিত্তে মারধর আছে, তারপরে মুক্তিপণ আদায় আছে, যৌন যৌন নির্যাতন বা অন্যান্য যা যা আছে সবকিছু আছে, এইগুলোর মামলাগুলো কোথায় ট্রাইব্যুনালে করা যায় কিনা? তো উত্তর হলো স্যার ট্রাইব্যুনালে সরাসরি করা যায় না, আগে যেতে হবে কোথায়? থানায়। থানায়। যদি থানা মামলা না নেয় তাহলে এফিডেভিট সহকারে মামলা দায়ের করতে হবে কোথায়? ট্রাইব্যুনালে। বুঝছেন? Yes. আর যৌতুক নিরোধক আইনের 3 ধারার যে মামলা, এটা অ্যাজ ইউজুয়াল এমনিতে ফৌজদারি মামলা যেখানে করে সেই জায়গায় করা যাবে, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। আচ্ছা, আমরা দেখেন সমনের প্রকারভেদ, এটা একটু আনকমন প্রশ্ন। সমন, পদাতিক সমন আর একটা হলো ডাক সমন। তো পদাতিক সমন কি? পদাতিক সমন হলো নেজারত বিভাগ, যে প্রসেস সার্ভার যেটা যায়, আদালতের প্রসেস সার্ভার আছে না, উনি যেটা যে সমনটা জারি করে এটারে বলে হলো পদাতিক সমন। আর যেটা ওই যে কুরিয়ার বা ডাক কর্তৃক যায় এটারে বলে কি? ডাক সমন। আচ্ছা, রিট খুব সংক্ষেপে মনে রাখতে হবে, এই জিনিস আপনার মাথায় যদি আগে থেকে না থাকে এখন আর ঢুকবে না। যদি বলে রিট কাকে বলে, বলবেন যে স্যার যদি কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় বা যদি অন্য কোনো প্রতিকার না থাকে তাহলে হাইকোর্টে রিট করা যায়। রিট শুধু হাইকোর্টেই করা যায়, এইটুক বলেন। রিট শুধু কোথায় করা যায়? হাইকোর্টে করা যায়। হাইকোর্টে। কেন রিট করে? কি 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 ভঙ্গ হলে? মৌলিক অধিকার লঙ্ঘিত হলে, অথবা জি স্যার। যদি অন্য কোনো প্রতিকার কি না থাকে। না থাকে। বাংলাদেশ সংবিধানের, এই যে দেখেন গোল দিবেন, বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদে রিট আছে। স্যার রিটের একটু স্ক্রিনে ভালো করে ধরেন দিছেন। সংবিধানের কত অনুচ্ছেদে? 102। 102 নং অনুচ্ছেদে ওখানে কয় প্রকার রিট আছে? 5 প্রকার। 5 প্রকার। তো এই 5 প্রকার আমার মুখস্থ করার এখন সময় নাই, আপনি জাস্ট বলবেন স্যার এক প্রকার মনে আছে, রিট অফ হ্যাবিয়াস কর্পাস। রিট অফ হ্যাবিয়াস কর্পাস কোনটা? যদি কাউরে বন্দি করে রাখে বেআইনি ভাবে তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি রিট করতে পারে। এই রিট অফ হ্যাবিয়াস কর্পাস ফৌজদারি কার্যবিধিতেও আছে। কত ধারায়? 491 ধারায়। তাহলে যদি আপনাকে জিজ্ঞেস করে রিট কি, কি উত্তর দিবেন বলেন? যদি কারো মৌলিক অধিকার লঙ্ঘিত হয় বা অন্য কোনো প্রতিকার না থাকে প্রতিকার না পাইলে হাইকোর্টে রিট করতে পারবে। রিট করে কোথায় করে? হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগে। কত অনুচ্ছেদে আছে? 102 অনুচ্ছেদে। মোট কয় প্রকার আছে? 5 প্রকার। 5 প্রকার। বাট আমার এই মুহূর্তে স্যার মনে আছে কয় প্রকার? 1 প্রকার। 1 প্রকার। জি। হ্যাবিয়াস কর্পাস। এছাড়া হ্যাবিয়াস কর্পাস আর কোথায় আছে? ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি 491 ধারায়। দেখেন ডেথ রেফারেন্স কি? ডেথ রেফারেন্স মানে হলো খুব সহজ, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড প্রদান করলে সেটা অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগে, একেই ডেথ রেফারেন্স বলে। মানে আমরা ফৌজদারি কার্যবিধির 31 ধারা অনুসারে জানি যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারে, মৃত্যুদণ্ডও দিতে পারে। বাট তারা যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে এটা অনুমোদন লাগবে কার? হাইকোর্ট বিভাগের। এই যে হাইকোর্ট বিভাগের অনুমোদনকেই কি বলে? ডেথ রেফারেন্স। সো এই ডেথ রেফারেন্স পাঠানো হয় হাইকোর্ট বিভাগে 374 ধারায়, আর অনুমোদন করে কত ধারায়? 376 ধারায়। দেখেন সত্য ঘোষণার কোর্ট ফি কত? সত্য ঘোষণার কোর্ট ফি 300 টাকা। যদি সত্য 2টা থাকে 600, 3টা থাকে 300, 900 সরি। তারপরে দেখেন প্রতিটার জন্য 300 করে। হ্যাঁ, প্রতিটার জন্য 300। পুলিশ রিপোর্ট কত ধারায় এবং কি কি? পুলিশ রিপোর্ট দেয় কত ধারায়? 173 ধারায়। আর পুলিশ রিপোর্ট হচ্ছে 2 প্রকার, একটা হলো চার্জশিট, একটা হলো ফাইনাল রিপোর্ট। কি বলে? চার্জশিট আর ফাইনাল রিপোর্ট। যদি পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় তাহলে দেয় চার্জশিট, আর যদি ঘটনার সত্যতা না পায় তাহলে কি দেয়? ফাইনাল রিপোর্ট। এছাড়া 2025 সালের সংশোধনীতে 173A ধারায়, মানে 173 ক ধারায় অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্টের বিধান করছে। অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট যদি বলে অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট কি? অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট হলো যে চূড়ান্ত রিপোর্ট হওয়ার আগে, মানে চূড়ান্ত প্রতিবেদন না সরি, পুলিশ রিপোর্ট হওয়ার আগে একটা তদন্ত চলতেছে এমন সময় যে কাউরে অব্যাহতি দিতে পারে। মামলার তদন্ত এখন শেষ হয় নাই, কিন্তু আপাতত মনে হয়েছে যে লেলিন কোনো অপরাধ করে নাই, তো লেলিন রে
অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্টের মাধ্যমে অব্যাহতি দিতে পারে 173A-তে। আমরা চলে আসি আপোষ মীমাংসা কোথায় আছে। দেখেন একটা বিষয় এখানে খেয়াল করেন, আপনারা কিন্তু জিজ্ঞাসা করবে আপোষ মীমাংসা কোথায় আছে। এখন এভাবে নাও বলতে পারে যে ফৌজদারি আপোষ মীমাংসা বা দেওয়ানি আপোষ মীমাংসা। সো আপনি প্রথমেই দুইটা বলতে যাবেন না, বলবেন স্যার আপোষ মীমাংসা আছে। যদি আপনি দেওয়ানি মনে থাকে তাহলে দেওয়ানিটা বলবেন, নাহলে ফৌজদারিটা বলবেন স্যার ফৌজদারিতে আপোষ মীমাংসা আছে দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ কলামে এবং কত 345 ধারায়। 345 ধারা। আর দেওয়ানিতে তো আপোষ মীমাংসা 23 আদেশের 3 বিধিতে আছে, বা ওই যে 89 ক-তে আছে, বুঝছেন? জি। যদি 89 ক বলেন তাহলে আবার আপনারে জিগাবে যে 89 ক-তে কি আছে। আচ্ছা, মধ্যস্থতা। মধ্যস্থতা আছে। আমরা এরপর একটা দেখি লিডিং কোশ্চেন কি, কখন করা যায় কখন করা যায় না। একটু আগেই বলছি লিডিং কোশ্চেন হলো যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। ইঙ্গিতবাহী প্রশ্ন জবানবন্দির সময় করা যায় না, পুনঃজবানবন্দির সময় করা যায় না, বা জেরার সময় করা যায়। আর ইঙ্গিতবাহী প্রশ্ন আছে সাক্ষ্য আইনের কত ধারায়? 141 ধারায়। 141। 41 ধারা। সহজাত ক্ষমতা কি? এই জায়গা যাই থাক না কেন সহজাত ক্ষমতা বলবেন স্যার সহজাত ক্ষমতা হলো আদালতের এমন ক্ষমতা যখন আইনে প্রকাশ্য কোনো বিধান থাকে না তখন ন্যায় বিচারের স্বার্থে আদালত যে ক্ষমতা প্রয়োগ করে তারা বলে সহজাত ক্ষমতা। বলবেন যে আইনে যে ক্ষেত্রে প্রকাশ্য বিধান নাই সেই ক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে যে ক্ষমতা প্রয়োগ করে তারা কি বলে? সহজাত সহজাত ক্ষমতা। ক্ষমতা। তো সহজাত ক্ষমতা ফৌজদারি কার্যবিধিতে আছে 561 ক ধারায়। এটা জিজ্ঞেস করে যে ইনহারেন্ট পাওয়ার ফৌজদারি কার্যবিধির কোথায় আছে? 561 ক ধারায়। ফৌজদারি কার্যবিধিতে সহজাত ক্ষমতা শুধু কার আছে? হাইকোর্ট বিভাগের। হাইকোর্টে আর দেওয়ানি কার্যবিধির আছে কততে? সব করতে 151 ধারা। এটা সকল দেওয়ানি আদালতের আছে, বুঝছেন? তারপরে আপনারে জিজ্ঞাসা করবে যে কোর্টে যাই, জিজ্ঞাসা করবে যে চার্জ গঠনের সময় কি করে বলেন। তখন কোর্টে যান বা না যান বলবেন যাই। স্যার চার্জ গঠনের সময় পড়ে শোনাই আর সুনির্দিষ্ট অভিযোগ থাকবে যে চার্জ গঠনের সময় বলে যে আপনার বিরুদ্ধে এত এত দ্বারা চার্জ গঠন করা হয়েছে, আপনি কি দোষী নাকি নির্দোষ, এটা জিজ্ঞেস করে। এরপরে দেখেন প্রশ্ন আসছে দণ্ড বা সাজার বিরুদ্ধে আপিল আছে কত ধারায়? বলবেন স্যার দণ্ড বা সাজার বিরুদ্ধে আপিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আছে 407 ধারায়, দায়রা জজের কাছে আছে 408 ধারায়, হাইকোর্টে 408-এও আছে, 410-এও আছে। দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে 407-এ চিফ স্যারের কাছে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে 408 ধারায় দায়রা জজের কাছে, আর দায়রা জজ 5 বছরের বেশি দিলে বা ম্যাজিস্ট্রেট 124A-তে সেডিশন মামলায় কোনো দণ্ড দিলে হাইকোর্ট বিভাগে 408 ধারায়, বা দায়রা জজ যে দণ্ডই দেখ না কেন হাইকোর্টে যাবে 410 ধারায়। সো আপনারা এখানে একটা প্রশ্ন এবার জিজ্ঞেস করছে যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন কত ধারায়? মৃত্যুদণ্ড দেয় তো দায়রা জজ, যে 410-এ। 410 ধারায়। দায়রা জজের বিরুদ্ধে আপিল করে কত ধারায়? ওই 410-এ। আচ্ছা, এরপরে আমরা চলে এসি 15 নম্বর প্রশ্ন, দোষ স্বীকারোক্তি এবং স্বীকৃতির মধ্যে পার্থক্য কি? দোষ স্বীকারোক্তি এবং স্বীকৃতি একটু আগেই বলছি যে নিজের দোষ নিজে স্বীকার করার দোষ স্বীকারোক্তি বলে, আর যখন কোনো ব্যক্তি মামলা সম্পর্কে যে কোনো কথা বলে সেটাই কি বলে? স্বীকৃতি। দণ্ডবিধির 100 ধারায় কি আছে? দেখেন দণ্ডবিধির 100 ধারায় কি আছে? আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যখন মৃত্যু ঘটানো যায়, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে শরীর রক্ষার জন্য যখন মৃত্যু ঘটানো যায়। ওই যে কেউ যদি আপনাকে হত্যা করতে আসে, কেউ যদি আপনাকে গুরুতর আঘাত করতে আসে, ধর্ষণের ক্ষেত্রে, অপ্রকৃত কাম লালসার ক্ষেত্রে, অপহরণের ক্ষেত্রে আর অবৈধ আটকের ক্ষেত্রে 100 ধারায় মোটামুটি 6টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো বৈধ। 17 ধারা দেখেন দেওয়ানি কার্যবিধি 47 আদেশের 104 ধারায় কি আছে? আমি আলোচনা করছি 47 আদেশ আর 104 ধারায় কি আছে ভাই? রিভিউ। রিভিউ যখন কোনো নতুন কোনো বিষয় উদ্ভব হয় বা কোনো ভুল পাওয়া যায় তখন যখন আপিলের বিধান থাকে না তখন করে হচ্ছে রিভিউ করে যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সেই আদালতে। আর ফৌজদারিতে কি রিভিউর বিধান আছে? না, ফৌজদারিতে কিন্তু রিভিউর বিধান নাই।
কি কি গ্রাউন্ডে আরজি খারিজ হতে পারে? দেখেন কি কি গ্রাউন্ডে আরজি খারিজ হতে পারে। আরজি খারিজ হয় 7 আদেশের 11 বিধিতে। 7 আদেশের 11 বিধিতে কয়টা কারণে? যদি কজ অফ অ্যাকশন কারণ না থাকে, তারপরে মামলার মূল্যমান কম দেখাইলে, কোর্ট ফি কম দিলে, আর আইন দ্বারা কি হলে, বাড়িতে হলে। বিবিআই, এটা মনে রাখতেই হবে। তারপরে এই যে দেখেন এখানে প্রশ্ন আসছে যে হাইকোর্ট বিভাগের কোন কোন ক্ষেত্রে আদি এখতিয়ার আছে। আদি এখতিয়ার মানে হলো কোন কোন মামলাগুলো শুধু হাইকোর্টেই করা যায়। রিট মামলা, কোম্পানির মামলা, জাহাজের মামলা। মনে রাখবেন কি কি? রিট মামলা, কোম্পানির মামলা, আর কি মামলা? জাহাজের মামলা। জাহাজের মামলা। গাড়ির স্ক্রিনটা সোজা করে একটু দেন, দেখা যায় না পুরো কি বলেন? স্ক্রিনে পুরো জিনিসটা আসে না, ডাইন সাইডে আসে না। কি আছে না ভাই? ওই যে 19 নম্বর প্রশ্নটা অর্ধেক আসে, বাকি অর্ধেক আসে না, ডাইন সাইডে আসে না, এখনো আসে নাই? দেখা যায় না। মানে একটা সাইড আছে, একটা সাইড আসে, ডাইন সাইডে আসে না। আপনাদের অন্যদের আছে? হ্যাঁ, এখানে তো দেখতে পাচ্ছি, পুরোটাই দেখতে পাচ্ছি। তা আপনার নেট সমস্যা আরিফ সাহেব। তো ওই কথা দেখতেছে। আচ্ছা আচ্ছা স্যার, পাইছি পাইছি। ফৌজদারি কার্যবিধি 1898 কোন ধারায়? এনজিআর মামলা, নন জিআর মামলা আছে কত ধারায়? 155 ধারায়। 155। মৃত্যুদণ্ড কার্যকর করতে কার অনুমতি লাগে? 376 হাইকোর্ট ধারায় বিভাগের। হাইকোর্টের অনুমতি লাগে। জিজ্ঞেস করতে পারে যে একবার জিজ্ঞেস করছে সেট অফ আছে কততে? সেট অফ আছে 8 আদেশের 6 বিধিতে, এটা আমরা জানি। আর মানি সুট আছে 7 আদেশের 2 বিধিতে, এটা হয়তো বা জানি না। মানি সুট আছে 7 আদেশের 2 বিধিতে, এটা জানতাম। এটা জেনে নিয়ে। তারপরে দেখেন দলিল সংশোধন এবং দলিল বাতিল সম্পর্কে কোথায় বলা আছে? দলিল সংশোধন আছে সুনির্দিষ্ট প্রতীক আইনের 31 ধারায়, আর দলিল বাতিল আছে 39 ধারায়। তারপর দেখেন ড্যাকুইটি উইথ মার্ডার, খুন সহ ডাকাতি আছে দণ্ডবিধির কত ধারায়? 396 ধারায়। 396 ধারায়। জবানবন্দি গ্রহণ সংক্রান্ত ধারা কোনটি? এই যে যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে, জবানবন্দির সংজ্ঞা দিছে 137-এ, আর ক্রম বলছে 138-এ। 138 মানে সংজ্ঞার ভিতর বলছে যে যে জবানবন্দি কি, জেরা কি, পুনর্জবানবন্দি কি, আর এগুলো কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা বলছে কত ধারায়? 138 ধারায়। তারপরে দেখেন স্টোলেন প্রপার্টি এর সংজ্ঞা এবং শাস্তি। স্টোলেন প্রপার্টি মানে চোরাই মাল, চোরাই মালের সংজ্ঞা দিচ্ছে 410 ধারায়, শাস্তি কত ধারায়? 411 ধারায়। 11 ধারায় শাস্তি হচ্ছে 3 বছর। তারপরে দেখেন এক্সামিনেশন অফ উইটনেস বাই পুলিশ এন্ড কনফেশনাল স্টেটমেন্ট, আমরা জানি মানে পুলিশ কারো জবানবন্দি নেয় ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 161 ধারায়। 161 ধারায়। আর কনফেশনাল স্টেটমেন্ট নেয় হচ্ছে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 164। 164 ধারায়। তারপরে দেখেন ডিসচার্জ আছে কত ধারায়? ডিসচার্জ ম্যাজিস্ট্রেট আদালত ডিসচার্জ করে 241 ক ধারায়, দায়রা আদালত করে 265 গ ধারায়। এগুলা কিন্তু আমি অলরেডি আলোচনা করছি আপনাদের সাথে। কায়মুকাম কি? কায়মুকাম অর্থ হলো যে কোন মামলায় যখন বাদী বিবাদী মারা যায়, দেওয়ানি মামলায় তাদের বৈধ প্রতিনিধি পক্ষভুক্তর যে প্রক্রিয়া, এটাকে বলে কায়মুকাম। এটা আছে 22 আদেশের 3 ও 4 বিধিতে, আর কায়মুকামের সময় হলো 90 দিন। বিআরএস রেকর্ড সংশোধনের মামলা কোথায়? অনেকের কেস ডায়েরিতে রেকর্ড সংশোধনী মামলার কথা আছে। সো রেকর্ড সংশোধনীর মামলা করতে হয় হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে, যেটার বাংলা হলো ভূমি জরিপ ট্রাইব্যুনাল। এবং সর্বশেষ প্রকাশিত খতিয়ানের 1 বছরের মধ্যে মামলাটা করতে হয়। সর্বশেষ প্রকাশিত খতিয়ানের 1 বছরের মধ্যে মামলাটা করতে হয়, বাট আদালত যৌক্তিক কারণ থাকলে আরো 1 বছর সময় বাড়াতে পারে। তাহলে বিআরএস রেকর্ড এর মামলা করতে হবে কোথায়? ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। এখন এখানে যে প্রশ্নটা আপনারা বলে যে ধরেন আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারলেন না, তামাদি মেয়াদ শেষ, তাহলে কি করবেন? বলবেন স্যার তামাদি মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে মামলা করব দেওয়ানি আদালতে ঘোষণামূলক মামলা। কি মামলা বলেন?
ঘোষণামূলক মামলা। ঘোষণামূলক মামলা। আবার এভাবেও জিজ্ঞেস করতে পারে যে কোথাও মানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নাই, তাহলে ওই জায়গায় কি মামলা করতে হবে? ঘোষণামূলক মামলা। আচ্ছা, তারপরে দেখেন একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? গতকাল বলছি কিন্তু একতরফা ডিক্রি আপিলে করা যায়, শুনানি বিবাদে 3 আবেদন করা বিবাদী আসছে, বিবাদী আসে না, একতরফা ডিক্রি দেয় 9 আদেশের 6 বিধিতে। আর প্রতিকার আছে আপিল অথবা রদের আবেদন 13-তে, সরাসরি রদের আবেদন 13-তে বা রিভিউ করা যায়। রংফুল রেস্ট্রেইন এন্ড রংফুল কনফাইনমেন্ট এটা আসলে কি? মানে শাস্তি জিজ্ঞেস করতে পারে যখন কোনো ব্যক্তিরে একদিক থেকে বাধা দেয় তখন সেটার বলে রংফুল রেস্ট্রেইন, আর যখন কোনো ব্যক্তিরে চতুর্দিক থেকে বাধা দেয় তখন সেটার বলে কি? রংফুল কনফাইনমেন্ট। একটা একটা নির্দিষ্ট এলাকায় আটকায় রাখলে সেটার বলে রংফুল কনফাইনমেন্ট। ঠিক আছে? তো এই শাস্তি আপনার মনে নাও থাকতে পারে। এখানে যেহেতু একবার প্রশ্ন আসছে, একবার একটু পড়ি। সেটা বলছে 1 মাস বিনাশ্রম 500 টাকা বা উভয়, আর কনফাইনমেন্টের শাস্তি 1 বছর 1000 বা উভয়। অনেকের কেস ডায়েরিতে চেকের মেয়াদ আছে, মানে আপনার এনআই অ্যাক্টের মামলা আছে, তো এনআই অ্যাক্টের মামলা ওখানে প্রশ্ন আসে যে একটা চেকের মেয়াদ কতদিন থাকে? কতদিন চেকের থাকে? ডেট থেকে 6 মাস। যদি চেকে তারিখ থাকে তাহলে 6 মাস। বুঝছেন? চেকে যদি তারিখ দিয়ে দেয় তাহলে তারিখ থেকে কতদিনের মধ্যে ওই চেকটার মেয়াদ থাকবে? 6 মাস। 6 মাস। 6 মাস। আপনারা জিজ্ঞাসা করবে অনেকের কেস ডায়েরিতে, আমাদের যে কেস ডায়েরি এখানে আছে পারিবারিক আদালতে কোন কোন মামলা বিষয় মামলা করা যায়। পারিবারিক আদালতে আপনি মনে রাখবেন যে পারিবারিক আদালত আইন নতুন পাস হয়েছে 2013 সালে। কত সালে বলেন? 2013 সালে। 13 না, সরি 23, ভুল বলছি আমি, 2023 সালে পারিবারিক আদালত আইন 2023 আছে, পরে আছে। আর এর আগের যে আইনটা ছিল মুসলিম ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স, মুসলিম পারিবারিক আদালত আইন অধ্যাদেশ, পারিবারিক আদালত অধ্যাদেশ, এটা ছিল হলো 1984 সালে, সরি 1985 সালে। তো বর্তমানে ওইটা 85। আর পারিবারিক আদালত আইন বর্তমানে কত সালের? 2023। এবং আপনারা জিজ্ঞাসা করতে পারে যে বলেন পারিবারিক আদালতে কি কি মামলা করা যায়? দেনমোহরের মামলা করা যায়, ভরণ পোষণের মামলা করা যায়, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করা যায়, বিবাহ বিচ্ছেদের মামলা করা যায়, অভিভাবকত্ব বা শিশুর হেফাজত বিষয়ে মামলা করা যায়। দণ্ডবিধির 82 ধারায় কি আছে জিজ্ঞেস করতে পারে। 82 ধারা সবাই জানার কথা, জেনারেল এক্সেপশনে আছে যে কত বছর কম বয়স্ক শিশু কোনো কাজ করলে অপরাধ হবে না। কত বছর? 9 বছরের কম। 9 বছরের কম। আচ্ছা, দণ্ডবিধি 406 420 কি আছে? অনেকের কেস ডায়েরিতে 406 420 মামলা আছে। বলবেন যে স্যার 406 আছে ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্টের শাস্তি 3 বছর, আর 420 আছে চিটিং এর শাস্তি 7 বছর। তো এর মধ্যে যদি কেউ বিশ্বাস ভঙ্গ করে, অর্থাৎ দীর্ঘদিন তার সাথে বিশ্বাসের সম্পর্ক ছিল অতঃপর বিশ্বাস ভঙ্গ করছে, সেই ক্ষেত্রে 406, আর ভুলভাল বুঝাইয়া মূল্যবান জামানত টাকা পয়সা নিয়ে নিছে সেই ক্ষেত্রে কত? 420। তারপরে আপনার প্রশ্ন করতে পারে যে জেলা ও দায়রা জজ কি একই ব্যক্তি? বলবেন যে জি স্যার, তিনি যদি দেওয়ানি আদালতের সর্বোচ্চ বিচারক হলেন জেলা জজ, আর ফৌজদারি আদালতের সর্বোচ্চ বিচারক হচ্ছেন দায়রা জজ, ওনারা দুইজন একই ব্যক্তি। তারপরে এই প্রশ্নটা বিবিআই যাদের ভাইবা কঠিন হয় জিজ্ঞেস করতে পারে যে অস্ত্র আইন 1978 অধীন সাজা হলে কোথায় আপিল করবেন? বলবেন যে বিশেষ ক্ষমতা আইনের 30 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগে। স্যার সাউন্ড কম আসতেছে স্যার। কার সাউন্ড কম আসে? আমার, আমি ঠিক আছে। আস্তে আস্তে এতক্ষণ ভালো শুনছিলাম কিন্তু আবার হঠাৎ আপনি করে। এই জায়গায় চাপ দিয়েছেন, আবার জয়েন করেন, কেটে দিয়ে আবার জয়েন করেন। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন আত্মহত্যার প্ররোচনার সাজা। আত্মহত্যার প্ররোচনার সাজা দণ্ডবিধির 305 আছে, 306 আছে। নাবালক কাউরে প্ররোচনা দিলে 305, আর সাবালক কাউরে প্ররোচনা দিলে কত? 306।
তারপরে দেখেন দেওয়ানি আদালত সমূহের আর্থিক এখতিয়ার কত, এটা জানা উচিত যে এই আর্থিক এখতিয়ার 2021 সালে সংশোধন করছে। বর্তমানে দেওয়ানি আদালত সমূহের আর্থিক এখতিয়ার সিভিল জজ যে তার 15 লাখ, সিনিয়র সিভিল জাজের কত 25 লাখ, আর জেলা জজ বা যুগ্ম জেলা জজের কি বলেন অসীম। আচ্ছা, দণ্ডবিধির 193 ও 194 ধারায় কি শাস্তি হতে পারে? 193 ধারায় জিজ্ঞাসা করে যে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি যদি বিচারিক কার্যক্রমে দেয় তাহলে 7 বছর, অন্য কোথাও দিলে 3 বছর, 193। আর মিথ্যা সাক্ষ্যদান যদি মৃত্যুদণ্ডযোগ্য মামলায় দেয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড, আর যদি মৃত্যুদণ্ড কার্যকর হয় তাহলে মৃত্যুদণ্ড। মনে না থাকলে সমস্যা নাই, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। যেটা মনে রাখবেন, জিজ্ঞাসা করতে পারে হিজানাত কি, আরবি শব্দ হিজানাত মানে হলো গার্ডিয়ানশিপ বা অভিভাবকত্ব। হিজানাত মানে কি? গার্ডিয়ানশিপ বা অভিভাবকত্ব। জিজ্ঞাসা করবে সুখাধিকার বা ইজমেন্ট রাইট কি। আপনাদের আসলে খুব বেশি জিজ্ঞাসা মানে বিস্তারিত জিজ্ঞেস করবে না, জাস্ট ছোটখাটো প্রশ্ন করবে যে সুখাধিকার কোথায় আছে। আমাদের আইনের কত ধারা? 26 ধারা। তারপরে দেখেন মারাত্মক আঘাত বা গ্রিভিয়াস হার্ট কি। মারাত্মক আঘাত বা গ্রিভিয়াস হার্ট আমি অলরেডি আলোচনা করেছি গত দিনের ক্লাসে। মারাত্মক আঘাত বা গ্রিভিয়াস হার্ট কয় প্রকার? 320 ধারায় কয় প্রকার বলেন তো? 8 প্রকার। 45 নম্বর প্রশ্ন আপনাদের দরকার নাই। তারপরটা দেখেন ফৌজদারি কার্যবিধি হবে 161 167 ধারায় কি আছে বলবেন স্যার? 161 ধারায় তদন্তকারী কর্মকর্তা সাক্ষীদের জবানবন্দি নেয়, আর 167 ধারায় হচ্ছে আছে কি বলেন তো? রিমান্ড। লোকাল ইনভেস্টিগেশন জিজ্ঞাসা করে। লোকাল ইনভেস্টিগেশন আছে 26 আদেশের 9 বিধিতে। কতদিন বলছিলাম যে কোন কমিশন নিয়োগ করে ওই জমির দর দাম কত, মধ্যবর্তী মুনাফা কত, এগুলা বিবেচনার জন্য নির্ধারণের জন্য লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশন ইস্যু করতে পারে 26 আদেশের 9 বিধিতে। এতটুকুই মনে রাখেন। জিজ্ঞাসা করে যে ফৌজদারি কার্যবিধি 496 থেকে 498 ধারায় কি আছে আলোচনা করছি। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 496, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 497। 497-তে 3টা গ্রাউন্ড আছে, মনে রাখতে হবে। 16 বছরের কম বয়স্ক ব্যক্তি, মহিলা বা স্ত্রী লোক, আর হলো পীড়িত বা অক্ষম, এরা জামিনের যোগ্য। আচ্ছা দেখেন আমাদের ওই কেটে গেছিল, মানে একটু নেটের সমস্যা হয়েছিল, এখন হয়তো শুনতে পাচ্ছেন। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 497 ধারায় 3টা ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকে 3 ধরনের ব্যক্তি, যার বয়স 16 বছরের কম, মহিলা বা স্ত্রী লোক, পীড়িত বা অক্ষম। আর আগাম জামিন আছে 498-তে। জিজ্ঞাসা করতে পারে যে বাটোয়ারা, জিজ্ঞাসা একবার করছিল যে বাটোয়ারার মামলা বা পার্টিশন সুট এটা দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? 54 ধারা। যে কোনো একটা মনে রাখেন, 54 ধারা। জিজ্ঞাসা করতে পারে যে দেওয়ানি প্রকৃতির মামলা কোথায় আছে? সোর্স অফ সিভিল। দেওয়ানি প্রকৃতির মামলা আছে কার্যবিধির 9 ধারায়। কি কি মামলা? সম্পত্তির অধিকার, পদের অধিকার। 51 ধারায় আসি, দেখেন বিচারিক ম্যাজিস্ট্রেট, সরি 51 ধারা তো না, 51 নম্বর প্রশ্ন। বিচারিক ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন কি? এটা বেশ ভালো প্রশ্ন, একটু জেনে নেন যে না, বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন না। বাংলাদেশে বর্তমানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেটের, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের। 2017 সালে বাংলাদেশ হাইকোর্ট বিভাগ এক রায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কিছু ধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করে রায় বলা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলে তা বিচারিক হাকিম বা মহানগর হাকিম দ্বারা গঠিত হওয়া উচিত। যদিও এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দ্বারা ভ্রাম্যমাণ আদালত এখনো চলছে। তো এত কথার কাজ নাই, বলবেন যে স্যার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কথা শেষ। আমি আর একটু আলোচনা করতে চাচ্ছিলাম, আপনারা কি ধৈর্য সহকারে শুনতে পারবেন নাকি ঘুম টুম আসছে, টায়ার্ড হয়ে গেছেন? না না, সমস্যা নেই স্যার, সমস্যা নেই। পারবো স্যার, পারবো।
যদি পারেন তাহলে একটু 2 মিনিটের ব্রেক, এরপরে আবার আমি আসতেছি। এরপরে আমরা ওই যে এই আর একটা শীট পড়বো, ওইটা হাতে নেন, ওইটা আমি একটু স্ক্রিনে আনতেছি, এটা পড়বো। এটা অলরেডি বের করে রাখেন। এই ফৌজদারি কার্যবিধি 1898 এই শীটটা বের করেন। জি স্যার। এখানে ফৌজদারি কার্যবিধি যে প্রশ্নটা আছে এগুলা মোটামুটি আমরা সব জানি, তারপরেও একটু দেখেন যে একটি ফৌজদারি মামলা ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়েরের প্রসিডিউর বলেন। তো এই জায়গাতে উত্তরটা আছে, এই উত্তরটা অ্যাকচুয়ালি সঠিক, পুরোপুরি সঠিক না। আপনি ফৌজদারি মামলা ইচ্ছা করলে প্রথমে থানায় করা যায়, বা থানায় না করে কোর্টেও করা যায়, ম্যাজিস্ট্রেটের কাছেও করা যায়। বাট যদি খুন বা গুরুতর প্রকৃতির অপরাধ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে থানায় করতে হয়। যদি কোনো কারণে থানায় মামলা না নেয় সেক্ষেত্রে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে করা যায়, এবং এই মামলাটা আপনি কোর্টে গিয়ে দায়ের করলে জবানবন্দি নেবে 200 ধারায়। 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে উনি আমলে নিতে পারে, এফআইআর এর রেকর্ডের আদেশ দিতে পারে, খারিজ করতে পারে, তদন্ত অনুসন্ধান নির্দেশ দিতে পারে, যা খুশি অনেক কিছু ওনার এখতিয়ার আছে। এই হলো কথা। সো যদি আপনাকে বলে যে ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়েরের প্রসিডিউর বলেন, আপনি জাস্ট বললেন যে স্যার ম্যাজিস্ট্রেটের কাছে জামিনযোগ্য বা জামিন অযোগ্য যে কোনো মামলাই দায়ের করা যায়, এবং ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করতে গেলে ম্যাজিস্ট্রেট অনুসরণ করবে 200 ধারার যে বিধান আছে সেটা, এবং এরপরে যদি আমলে নেয় আমলে নেবে 190 ধারায়, আর আমলে নেওয়া মানাই হচ্ছে সমন বা ওয়ারেন্ট দেওয়া 204 ধারায়। ফৌজদারি কার্যবিধির 161 ধারায় কি আছে? এইভাবে বলেন স্যার ঘটনা সম্পর্কে যারা জানে তাদের জবানবন্দি গ্রহণ করে 161 ধারায় কে রেকর্ড করে? তদন্তকারী কর্মকর্তা, মানে পুলিশ। তারপরে জিয়ার মামলার স্টেজ গুলো বলুন, এগুলো ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? ওই যে জিয়ার মামলার স্টেজ তো আমরা মোটামুটি জানি যে এজাহার হলো 154 ধারায়, এরপরে তদন্ত করে 156 ধারায়, পুলিশ রিপোর্ট দেয় 173 ধারায়, এরপরে ম্যাজিস্ট্রেট আদালতে হলে অব্যাহতি দেয় 241A, আর দায়রা আদালত হলে 265C, চার্জ গঠন হয় 242, দায়রা আদালতে 265D। সো এই ধারা না বললেও আপনি জাস্ট এইভাবে বলেন এজাহার হয়, তদন্ত হয়, পুলিশ রিপোর্ট দেয়, পুলিশ রিপোর্ট দেওয়ার পরে প্রথমে হলো এজাহার, তারপরে এফআইআর হয়, তদন্ত হয়, পুলিশ রিপোর্ট দেয়, পুলিশ রিপোর্ট দেওয়ার পরে আমলে নেয়, আমলে নেওয়ার পর চার্জ গঠন হয়, চার্জ গঠনের পরে মানে যদি ডিসচার্জ না দেয় চার্জ গঠন, এরপরে কাউরে খালাস দেয় বা দণ্ড দেয়। যতটুকু পারেন এতটুকু বললেন। ফৌজদারি কার্যবিধির কত ধারায় কোয়াশমেন্ট সম্পর্কে আছে? এই যে দেখেন কোয়াশমেন্ট শব্দটার অর্থ হলো বাতিল। 561 তে ন্যায় বিচারের সাথে হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্টের আবেদন করা যায়। সাধারণত যে ক্ষেত্রে অন্য কোনো প্রতিকার নাই সেই ক্ষেত্রে কোয়াশমেন্টের আবেদন করে। যদি আপনারা বলে যে কোয়াশমেন্টের আবেদন করে এরকম একটা উদাহরণ দেন তো, তখন বলবেন স্যার রিভিশনে দায়রা জজ যদি কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করা যায় না, তবে হাইকোর্টে কোয়াশমেন্টের আবেদন করা যায়। অন্তর্নিহিত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার কাকে বলে? ওই যে কোয়াশমেন্টই অন্তর্নিহিত ক্ষমতা, মানে যে ক্ষেত্রে আইনে সুনির্দিষ্ট বিধান নাই সেই ক্ষেত্রে ন্যায় বিচারের সাথে যে ক্ষমতা প্রয়োগ করে সেটাকেই বলে অন্তর্নিহিত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার। তো এরপরে আমরা এজাহার এবং 161 ধারার মধ্যে পার্থক্য। এজাহার তো করে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, আর এজাহার যখন রেকর্ড হয়ে যায় তখন 161 ধারা জবানবন্দি রেকর্ড করতে পারে ঘটনা সম্পর্কে যারা জানে তাদের। মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এটা একটা ভালো প্রশ্ন। দেখেন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান মতে? 381 ধারার বিধান মতে। তারপরে দেখেন এখানে বলছে যে একই ঘটনা নিয়ে যদি জিআর কেস বা সিআর কেস হয় এবং সিআর কেস হয় তাহলে কি হবে? বলবেন স্যার একই ঘটনা নিয়ে যদি জিআর কেস এবং সিআর কেস হয় তাহলে সিআর কেসের কার্যাবলী স্থগিত থাকবে, জিআর কেসের পুলিশ রিপোর্ট তলব করবে, পুলিশ রিপোর্ট আসার পরে যদি জিআর কেসের আসামির সাথে সিআর কেসের আসামিদের মিল থাকে তাহলে উভয় মামলা একটা মামলা হিসেবে চলবে, আর যদি মিল না থাকে তাহলে ওই মামলার মতো এই মামলার মতো। 205D এই যে আলোচনা করছি। এটা 9 নম্বর প্রশ্নটা দেখেন, আগাম জামিনের আবেদন মামলা কোন পর্যায়ে করা যায়? আগাম জামিনের আবেদন 498 ধারার মতে কখন করা যায়? গ্রেফতারের পূর্বে। কখন বলেন? গ্রেফতারের পূর্বে। আচ্ছা, এরপরে দেখেন রাষ্ট্রপক্ষ যদি খালাস আদেশের বিরুদ্ধে আপিল না করে তাহলে সংবাদদাতার প্রতিকার কি? রিভিশন।
রাষ্ট্রপক্ষ মানে পিপি যদি আপিল না করে তাহলে যিনি ইনফরমেন্ট তিনি আপিল করতে পারেন না, তার প্রতিকার রিভিশন। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধির ফৌজদারি আদালতের কম্পোজিশন। এখানে কম্পোজিশন মানে হলো গঠন। ফৌজদারি আদালতের গঠন আছে কত ধারায় বলেন? 6 ধারায়। 6 ছয় ধারা। ধারায়। 6 ধারায়, তাহলে কম্পোজিশন আছে 6 ধারায়। রিমান্ড কি? ফৌজদারি কার্যবিধির কোন ধারায় রিমান্ড আছে? এই লেখা যদি বলতে যান তাহলে সমস্যা। বলবেন যে রিমান্ড হলো স্যার পুলিশ তদন্তের স্বার্থে আদালতে আবেদন করে যে ওই আসামিকে যেন পুলিশের হেফাজতে দেওয়া হোক, এটারে বলে রিমান্ড। এখন রিমান্ড শুধুমাত্র চাইতে পারে যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করে কাউরে। এই যে দেখেন, রিমান্ড হলো কোনো অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো। সিআরপিসি 2টি ধারায় রিমান্ড আছে, একটা হলো 167, একটা হলো 344। আর এটা মঞ্জুর করতে পারে শুধুমাত্র যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করে। 13 নম্বর প্রশ্নটা দেখেন, নন বেইলেবল অপরাধের পর জামিনের মানে নন বেইলেবল অপরাধের জামিনের বিধান উল্লেখ আছে কোথায়? 497 ধারায়। কি কি গ্রাউন্ডে? 3টা গ্রাউন্ডে। যদি 16 বছরের কম বয়স্ক হয়, পীড়িত বা অক্ষম হয় বা মহিলা হয়। রিমান্ড খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? জিজ্ঞেস করতে পারে। রিমান্ড খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। আর একটা জিনিস মনে রাখবেন, সময়ের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, প্রতিকার কি? রিভিশন। সময়ের আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক। এরপরে টেন্ডার অফ পার্ডন কি? ক্ষমা প্রদর্শন। ওই যে মামলা সম্পর্কে সে সঠিক যা যা আছে এগুলো বলে দিবে, এটারে বলে টেন্ডার অফ পার্ডন। তার ওই যে আপনার দেয়, আপনার রাজসাক্ষী বানাই যে তুমি প্রকৃত সত্য প্রকাশ করে দিবা, এটারে বলে টেন্ডার অফ পার্ডন বা ক্ষমা প্রদর্শন। আচ্ছা, এটা আছে 337 থেকে 339 কতে। কখন একজন অভিযোগকারীকে পরীক্ষা করার প্রয়োজন হয় না, মানে আপনি কখন জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই? তো যখন, এটাও পড়াইছি, যদি সরকারি কর্মকর্তা মামলা করে অথবা কি মামলা করে বলেন? আদালত। সেই ক্ষেত্রে তার জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। আচ্ছা দেখেন, কনফেশন এন্ড গিলটি প্লিডের মধ্যে পার্থক্য কি? এটাও আমি আলোচনা করছি। যখন তদন্ত পর্যায়ে ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় দোষ স্বীকার করে, এটার বলে কনফেশন। আর গিলটি প্লিড হলো যখন মামলা চার্জ গঠনের সময় যখন সে বলে যে দোষ স্বীকার করে, যারা জিজ্ঞেস করে যে আপনার বিরুদ্ধে এত এত দ্বারা চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ, সে যদি বলে দোষী তাহলে হলো গিলটি প্লিড। এখন গিলটি প্লিডের উপর ভিত্তি করে সাথে সাথে সাজা দেওয়া যায়, কিন্তু কনফেশনের উপর ভিত্তি করে সাথে সাথে সাজা দেওয়া যায় না। 18 নম্বর প্রশ্নটা দেখেন, যে পুলিশ একবার তদন্ত রিপোর্ট দেওয়ার পরে কি অধিকতর তদন্ত করতে পারে? পারে। একবার তদন্ত দেওয়ার পরে যত খুশি ততবার অধিকতর তদন্ত করতে পারে। বাট অধিকতর তদন্ত করে যে চার্জশিট দেয়, সেই চার্জশিটটারে কি বলে বলেন? সাপ্লিমেন্টারি চার্জশিট। এখন এই সাপ্লিমেন্টারি চার্জশিট কি গ্রহণ করতে বাধ্য? না, গ্রহণ করতেও পারে, নাও পারে। সম্পূরক চার্জশিট বা সাপ্লিমেন্টারি চার্জশিট কি? এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 173 খ এর বিধান অনুযায়ী পুলিশ একবার অভিযোগপত্র দেওয়ার পরে অধিকতর তদন্ত করে যে অভিযোগপত্র দেয় তাকে সম্পূরক অভিযোগপত্র বা সাপ্লিমেন্টারি চার্জশিট বলে। সো আপনি জাস্ট এতটুকু মনে রাখেন, সাপ্লিমেন্টারি চার্জশিটও দেয় আপনার 173 খ। তারপরে দেখেন, অধিকতর তদন্তের ক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন হয়? না, ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন হয় না। পুলিশ নিজের ইচ্ছা মতোই করতে পারে, তবে এটা আবার একসেপ্ট করবে কি করবে না কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। পুলিশ সম্পূরক অভিযোগপত্র মানে সম্পূরক চার্জশিট কয়বার দিতে পারে? যত খুশি ততবার। আর এখানে এটা একটু দেখি, দেখেন একই ব্যক্তির বিরুদ্ধে 379 এবং 447 ধারায় চার্জ গঠন করা যাবে কিনা। একই ব্যক্তি মানে হলো 379 হলো চুরি, আর 447 আছে হচ্ছে আপনার
অপরাধমূলক অনধিকার প্রবেশ। তাহলে যে চুরি করছে তার বিরুদ্ধে অপরাধমূলক অনধিকার প্রবেশের চার্জ গঠন করা যাবে কিনা? যাবে না, কারণ চুরি করার সময় চোর অবশ্যই ঘরে বা জমিতে প্রবেশ করবে। এক্ষেত্রে ঘরে বা জমিতে প্রবেশ করা পৃথক কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। মানে সে চুরির উদ্দেশ্যেই যেহেতু ওখানে গেছে, তো চুরি করতে গেলে তো একজনের ঘরে ঢুকতেই হবে। তো এখানে শুধু চুরিই হইছে, এখানে অপরাধমূলক অনধিকার প্রবেশ হবে না। একইভাবে 24 নম্বরে বলছে যে 379 এবং 411 ধারায় একই ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে শাস্তি দেওয়া যাবে কিনা। 379-তে হলো চুরি, আর 411-তে কি আছে বলেন? মনে আছে নাকি কারো? বলেন 411-তে কি আছে? 411-তে আছে চোরাই মাল গ্রহণ। চোরাই মাল গ্রহণ। তো একই ব্যক্তির যে যিনি চুরি করছে আর যিনি চোরাই মাল গ্রহণ করছে, এই দুইজনে মানে যদি একই ব্যক্তি হয় তাহলে তারে শুধু চুরির শাস্তি দেওয়া যাবে, কারণ চুরি যে করে তার কাছ থেকে চোরাই মাল উদ্ধার হবে, এটাই স্বাভাবিক। একইভাবে 395 এবং 412 ধারায় একসাথে শাস্তি দেওয়া যায় কিনা। 395-তে হলো ডাকাতি আর 412-তে হলো ডাকাতি লব্ধ মাল। যে ডাকাতি করে তার কাছে ডাকাতি লব্ধ মাল পাওয়া যাবে। সো যাকে ডাকাতির শাস্তি দেওয়া যায় তাকে 412 ধারায় সাজা দেওয়া যাবে না। 26 নম্বর প্রশ্নটা দেখেন, ধরুন ডাকাতির সময় একজন খুন হয় কিন্তু ডাকাতেরা মালামাল নিতে পারে নাই। মানে ডাকাতির সময় খুন হয়েছে বাট মালামাল নিতে পারে নাই, তাহলে এটা কি 396 হবে কিনা? হ্যাঁ হবে অবশ্যই হবে, অবশ্যই হবে। হবে চলে আসি রাজসাক্ষী কি। রাজসাক্ষী, রাজসাক্ষী আপনি বলবেন যে স্যার কোনো মামলায় যদি প্রত্যক্ষ কোনো সাক্ষী না থাকে তাহলে ওই মামলাটা প্রমাণের জন্য আসামিদের একজনকে প্রস্তাব দেওয়া হয় রাজসাক্ষী করার, এবং সে যদি রাজসাক্ষী হয় তার শর্ত হলো সে প্রকৃত সত্য প্রকাশ করবে, তাহলে তারে খালাস দেওয়া হবে। এটা হলো রাজসাক্ষী। এই যে দেখেন, কোনো মামলায় জড়িত অভিযুক্ত ব্যক্তি ক্ষমার শর্তে যদি মামলার সাক্ষী হয়। আর সংক্ষেপে যদি বলেন স্যার, আসামি যখন সাক্ষী হয় তারা বলে রাজসাক্ষী। আসামি যখন সাক্ষী হয় তাকে বলে রাজসাক্ষী। সত্য সাক্ষ্যদানের শর্তে আদালত রাজসাক্ষীকে ক্ষমা করতে পারে। ফৌজদারি কার্যবিধি 337 থেকে 339 ক ধারা পর্যন্ত রাজসাক্ষীর বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে চলে আসি, দেখেন যদি আসামিকে 342 ধারায় পরীক্ষা না করে শাস্তি দেওয়া হয়, উক্ত শাস্তিকে আইনানুগ হবে কিনা। এখন 342 ধারায় কি আছে? আসামির পরীক্ষা করা। চার্জ গঠনের পর প্রথম ধাপ হচ্ছে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, এরপরে হলো আসামির পরীক্ষা করা, তারপর হলো সাফাই সাক্ষী, তারপরে যুক্তিতর্ক, তারপরে রায়। তাহলে 342 ধারায় পরীক্ষা না করে যদি কাউরে শাস্তি দেওয়া হয়, এই শাস্তি বৈধ হবে না। এই যে দেখেন, 342 ধারায় পরীক্ষা না করে কোনো অভিযুক্তকে শাস্তি দিলে উক্ত শাস্তি আইনানুগ হবে না, কারণ আসামি সাফাই সাক্ষীর মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত হবেন। রিকল কি দেখেন, রিকল, রিকল অ্যাকচুয়ালি দুই প্রকার। এক রিকল হলো সাক্ষী রিকল, যেটা আছে 540 ধারায়। মানে একজন সাক্ষী যখন জবানবন্দি দিয়ে গেছে বা জেরাও করা হয়েছে, তো যদি তারে আবার তার জবানবন্দির দরকার হয় তখন ওই সাক্ষীরে রিকল করে 540 ধারায়। আর এখানে যে রিকল আছে এটা হইলো যে যখন কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়, ওই আসামি যদি স্বেচ্ছায় হাজির হয়ে জামিন নিয়ে ফেলে, তখন আদালত তার ইস্যুকৃত ওয়ারেন্ট ফেরত আনার জন্য একটা নোটিশ ইস্যু করেন, এটাকে রিকল বলে। ধরেন একটা যৌতুকের মামলায় হাজবেন্ডের প্রতি ওয়ারেন্ট দিছে, এখন হাজবেন্ডে এই ওয়ারেন্ট কার্যকর করার আগেই সে আদালতে এসে জামিন নিয়ে নিছে। এখন ওই ওয়ারেন্ট তো পুলিশের কাছে আছে, কিন্তু হাজবেন্ড তো অলরেডি জামিন নিয়ে নিছে। তখন ওই ওয়ারেন্টটাকে ফেরত আনার জন্য আদালত যে নোটিশ দেয় এটাকে বলে রিকল। তো এক্ষেত্রে দেখেন, আইনজীবী হিসেবে আপনি অবশ্যই আপনার ক্লায়েন্টের রিকল থানায় যাওয়া নিশ্চিত করবেন। যদি তদন্তাধীন জিআর মামলা হয়, সেক্ষেত্রে জামিন নেওয়ার পর আপনার আসামিকে আদালতের প্র্যাকটিস বা ট্রেন্ড অনুযায়ী প্রত্যয়নপত্র বা জামিনের আদেশের কপি সংগ্রহ করে নিয়ে যেতে হবে। ওই প্রত্যয়নপত্র বা আদেশের নকলের কপি সংশ্লিষ্ট মামলার তদন্তকারী আইওকে দেখানো উত্তম। আমি এখানে একটা বিষয় বলতেছে, যদি সিআর মামলা হয় তাহলে তো আপনি ওয়ারেন্টের কপি দেখাই, ওই জামিনের কপি দেখাইলে ওয়ারেন্ট বাতিল হইলো। কিন্তু যে ক্ষেত্রে জিআর মামলা, জিআর মামলাতে তো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করে, তাহলে সেই ক্ষেত্রে জামিনের কপি দেখাইতে হবে যে আমি জামিন প্রাপ্ত হয়েছি। তাহলে সংক্ষেপে বলা যায় রিকল কি, রিকল হলো যখন ওয়ারেন্ট ইস্যু করতে, ওয়ারেন্ট ইস্যু করার ওই ওয়ারেন্ট অনুসারে গ্রেফতার করার আগেই যদি আসামি স্বেচ্ছায় হাজির হয়ে জামিন নেয়, তাহলে ওই ওয়ারেন্ট ফেরত আনার যে প্রক্রিয়া এটাকে বলে রিকল। পিডাব্লিউ বা প্রোডাকশন ওয়ারেন্ট কি?
দেখেন পিডাব্লিউর কথাটার অনেকগুলো অর্থ আছে। প্রথম অর্থ হলো পিডাব্লিউ মানে হলো প্রসিকিউশন উইটনেস, মানে রাষ্ট্রপক্ষের সাক্ষী বা বাদী পক্ষের সাক্ষীরে পিডাব্লিউ বলে। পিডাব্লিউ 1, পিডাব্লিউ 2, পিডাব্লিউ 3। আর এক পিডাব্লিউ হলো প্রোডাকশন ওয়ারেন্ট। প্রোডাকশন ওয়ারেন্ট কি সংক্ষেপে বলে দিই, ধরেন সাধারণত আসামিরে ধার্য তারিখে হাজির করা হয়, মানে প্রতিটা মামলা একটা ধার্য তারিখে থাকে। আসামি যখন কারাগারের ভিতরে থাকে তখন ওই ধার্য তারিখে তারে ওই কোর্টে আনা হয়। কিন্তু যদি কোনো কারণে আসামিরে ধার্য তারিখ ব্যতীত অন্য কোনো দিন হাজির করার প্রয়োজন হয়, তাহলে আদালত প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে তাকে উপস্থাপনের জন্য। ধরেন আসামি জামিন চাইছে, ধার্য তারিখে না, অন্য কোনো দিন জামিন চাইছে, এখন এটাও চাইতেছে যে আসামির উপস্থিতিতেই শুনানিটা হোক, তখন জামিনের সাথে সাথে প্রোডাকশন ওয়ারেন্টের দরখাস্তও দিতে হবে, যাতে অমুক তারিখে তাকে হাজির করা হয় এবং তার উপস্থিতিতে যেন জামিন শুনানিটা অনুষ্ঠিত হয়। এটাই বললো পিডাব্লিউ, প্রোডাকশন ওয়ারেন্ট। প্রোডাকশন ওয়ারেন্ট মানে হলো আসামিরে হাজির করা হয় ধার্য তারিখ ব্যতীত অন্য কোনো দিন, এটা মনে রাখবেন। সেন্ট আপ বা নট সেন্ট আপ, এটা আমি বলছিলাম যে যখন পুলিশ রিপোর্ট দেয়, পুলিশ রিপোর্টে কিন্তু অ্যাকচুয়ালি চার্জশিট লেখা থাকে না। যদি সেন্ট আপ বলে তাহলে ধরে নিবেন তার সংশ্লিষ্টতা আছে, তদন্ত করে চার্জশিটে মানে পুলিশ রিপোর্টের দুইটা কলাম থাকে, একটা সেন্ট আপ একটা নট সেন্ট আপ। যদি সেন্ট আপ কলামে যার নাম আছে তাহলে ধরে নিবেন ওই অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে, আর যদি নট সেন্ট আপ কলামে থাকে তাহলে ওই আসামির ওই মামলার ক্ষেত্রে সম্পৃক্ততা নেই। এই দেখেন মামলার এজাহারে যেসব আসামির নাম থাকে তাদের কাউকে যদি তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘটনার সাথে সংশ্লিষ্টতা নাই বলে মামলা থেকে বাদ দিলে ওই মামলার নট সেন্ট আপ আসামি বলে। আর যে আসামির নাম ঘটনার সাথে সংশ্লিষ্টতা আছে বলে মনে করে তদন্ত পায় তাকে সেন্ট আপ আসামি বলে। কখন অতিরিক্ত ওয়ারেন্ট দেওয়া যায়, প্রয়োজন নাই। 540A 540 ক, এটা 2025 সালে সংশোধন আসছে, একটু মনে রাখেন। এর আগে আমরা পড়ছি যে আইনজীবীর মাধ্যমে হাজিরা এবং ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি কোথায় আছে বলেন? ফৌজদারি কার্যবিধির 40 ক ধারায়। না, কোথায় আছে? 200 নিচে আছে। 205। ওটা তো 205। আর 540A তে হলো যে একটা মামলায় একাধিক আসামি, 5 জন আসামি। এখন 5 জন আসামির মধ্যে ধরেন 3-4 জন হাজির নাই, একজন হাজির আছে, তাহলে ওই অনুপস্থিত আসামির পক্ষে তার আইনজীবী সাক্ষীরে জেরা করতে পারবে। অনুপস্থিত আসামির পক্ষে আইনজীবী হাজিরা দিয়ে আসামিদের জেরা করতে পারবে। এই ধারাটা আগে যে মামলায় একাধিক আসামি সেই ক্ষেত্রে প্রয়োগ হতো, কিন্তু 2025 সালে নিয়ম করছে যে কোন মামলায় যদি একজনও আসামি থাকে এবং সে যদি অনুপস্থিত থাকে তবুও তার অনুপস্থিতিতে আইনজীবী জেরা করতে পারবে। তাহলে আপনারা যদি বলে 540A তে কি আছে, 540 আছে, বলবেন যে আইনজীবীর মাধ্যমে হাজিরা এবং আসামির অনুপস্থিতিতে আইনজীবী জেরা করতে পারে। আইনজীবীর মাধ্যমে হাজিরা এবং আসামির অনুপস্থিতিতে আসামির দরকার নাই, আইনজীবী ওই সাক্ষীরে জেরা করতে পারবে। এটা হলো 540A। আগে একজন আসামির ক্ষেত্রে প্রযোজ্য হতো না, একাধিক আসামির ক্ষেত্রে 540A প্রযোজ্য হতো, বাট বর্তমান আইন অনুসারে আসামি যদি একজনও হয় তবুও 540A কি প্রযোজ্য। সাক্ষী রিকল কি? সাক্ষী রিকল হলো 540 ধারায়। আগের রিকল হলো ওয়ারেন্ট দিছিল, ওয়ারেন্ট ফেরত আনা, আর এটা হলো সাক্ষী রিকল। সাক্ষী রিকল হলো যে সাক্ষীর জবানবন্দি একবার হয়ে গেছে, যদি তার জবানবন্দি আবার রেকর্ড করার দরকার হয় তাহলে 540 ধারায় আদালত সাক্ষী রিকল করতে পারে। এতটুকু মনে রাখেন, সাক্ষী রিকল আছে 540 ধারায়। আর এই যে ফাইন বা জরিমানাকে ক্ষতিপূরণ হিসেবে বিবেচনা করার আবেদন, এগুলো দরকার নেই। যে পর্যন্ত এই যে পড়াইছি এই খুঁটিনাটি জিনিসগুলোই আপনার মনে থাকলে ইনশাল্লাহ হবে। যদি মনে না থাকে এই লেকচারটা আরেকবার দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। আর 12টা 33 বাজে, তো আপনাদের আজকে এই পর্যন্ত থাক। আর এই যে 2 দিনে স্যার, এই 2 দিনে যা যা মনে থাকে আর কি, বুঝতে হ্যাঁ, পারছেন? এই এই যে সব সময় দেখতে বলতেছি লাগি।
জি, আজকে এই পর্যন্তই থাক। আর কেস ডায়েরি আপনারা লিখে ফেলেন। স্যার আর স্যার একটু আগামী, কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি ওই যে লঞ্চে উঠছি তো আমি মানে আজকে সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, কাগজপত্র সব বুঝে টুঝে রেডি করছি। এখন ওই যে সেই টেস্ট লিস্টটা দিচ্ছি স্যার, হুম ওইটা কালকে ওটা লিখে ফেলবো। কতক্ষণ লাগতে পারে স্যার লিখতে? এটা লিখতে হাইস্ট গেলে 2-2.5 ঘন্টা লাগতে পারে, 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন। আমি, আপনার কেস তো 10টা, মাত্র একটা লিখছি, আর বাকিগুলা লিখে ভোর রাতের আগে দিয়ে দেবো না ইনশাল্লাহ। জি স্যার, ওইটা ওই কাজটাই আছে এছাড়া সকল ফর্মালিটি শেষ। জি জি, আর পড়া মোটামুটি স্যার এখন পড়াইতেছি না, এগুলো পড়তেছি আর কি স্যার। এই ঠিক আছে। এই যে যে পিডিএফ গুলা দিছে আর এগুলো আর দেখেন আর জি বলেন। স্যার, আর হচ্ছে স্যার ওই যে আমাদের ওইখানে যে ম্যাজিস্ট্রেটরা আসে, যেমন দায়রা জজের নাম জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ চিফ হ্যাঁ হ্যাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হ্যাঁ নাম জিজ্ঞেস করতে পারে, ওইগুলা কালেক্ট করে নিছি আর কি আমি। হ্যাঁ, ওগুলো একটু জেনে নিতে হবে, যার যার ম্যাজিস্ট্রেটের নাম। জি স্যার, তারপর তো এই আর স্যার কি স্যার। আমাদের ঢাকায় সে তো চেঞ্জ হয়েছে, যে নির্বাচনের পর তো চেঞ্জ হয়েছে। আর যতটুক মনে থাকে, চেঞ্জ হইলেও গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, যতটুক মনে থাকে ওইটুক বললেন। জি স্যার। হুম, হুম। ওই পাওয়া যাবে, চ্যাট জিপিটি আছে না, দিয়ে দেবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক, বুঝছেন? জি আমার স্যার, একটু ঠিক কথা আছে স্যার। ছিল হ্যাঁ বলেন বলেন। জি স্যার। যে যে মামলাগুলো দিচ্ছেন ডায়েরিতে তোলার জন্য, এখানে সিভিল মামলার ওখানে আছে ফর এসআর অ্যান্ড এডি, এইটা কি? হ্যাঁ, এটা আমি আপনাদের ওই কেস ডায়েরি বলে দেবো। SR&AD হলো সার্ভিস রিটার্ন অ্যান্ড অ্যাকনলেজমেন্ট ডিউ। সার্ভিস রিটার্ন মানে সমন প্রতিবেদন আসার জন্য আছে, প্রাপ্তি স্বীকার সহ সমন প্রতিবেদন ফেরত আসছে কিনা। আর হচ্ছে গিয়ে যে আহ, এখানে তো এসআর অ্যাক্ট তো বুঝলাম, আর একটা হচ্ছে কি এসএটি অ্যাক্ট, এটা কি? স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন। আচ্ছা স্যার এখান থেকে তো প্রশ্ন করবে না আমার। না, ওই যে ওনাদের কেস ডায়েরিতে আছে, আমি এটা বোঝাই দেবো, সমস্যা নাই। আপনি কেস ডায়েরিকে লিখেন, কেস ডায়েরি সম্পর্কে আমি একটা বয়ান দিব, সমস্যা নাই। আচ্ছা, আর একটা লিখলে হয়ে যাবে, শেষ। জি, ওটা লিখে ফেলেন, আর কেস ডায়েরি সম্পর্কে আমি আলাদা বলে দিব, আচ্ছা ঠিক আছে। কালকেই বলে দেবো ইনশাল্লাহ। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, কাল- আসসালামু আলাইকুম। জি, কালকে আসসালামু আলাইকুম স্যার। কালকে কালকে রাতে দুপুরেও ইনশাল্লাহ, একটা কালকে ক্লাস থাকবে? কালকে রাত 11:30টায়। আচ্ছা, আর দুপুরে কোনো ক্লাস থাকতেছে না? আর দুপুরে তো যেহেতু আপনারা ওই যে অনেকে ইসে যাচ্ছেন, ওই ঢাকা হ্যাঁ যাচ্ছেন, তো এই কারণে দুপুরে হ্যাঁ। ক্লাস থাকতেছে না। বাট যদি কেউ আসেন, বিথিকার মুন্নি, যদি আপনারা মনে করেন ওই খাতা চেক টেক করায় বা কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য আসতে পারেন, আমি অ্যাভেলেবল থাকবো, যদি আসেন কথা হবে ইনশাল্লাহ। জি স্যার। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।